আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পেলে একটু জানিও একজন। হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তোমাদের অনেকের জয়েন করছে। আচ্ছা, তোমরা ফার্স্ট ক্লাস ইংলিশ পড়েছে, আজকের ক্লাসে জিকে পড়বে। সো জিকে পড়ার আগে তোমাদেরকে আমি একটা বলি যে আমাদের হচ্ছে আমার একটা প্লেলিস্ট আছে। তোমার বিগত 12 বছরের জিকে কোয়েশ্চেন সলভ। ওইটা কে কে সলভ করেছো? সবগুলো কোয়েশ্চেন কেউ কেউ করেছো বা দেখেছো বা দেখো নাই এমন কেউ আছো? এখন দেখোনি ওইটা? ভাই এমনি কোর্সের শিরোনাম দেখছি, করি নাই আমি। আচ্ছা, ওই জিনিসটা একটু করে নিও, ঠিক আছে? ওই জিনিসটাতে তুমি হচ্ছে মানে প্রিপারেশন শুরুর আগে যে কোনো সাবজেক্টে তোমার আগে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে বুঝতে পারবা যে আসলে কি কি আসে, ঠিক আছে? তো তুমি যদি না বুঝো কি কি আসে তাহলে কিন্তু মানে তুমি অনেক কিছু এক্সট্রা পড়ে ফেলবা। মানে এক্সট্রা পড়ার দরকার নাই, তোমার তো আসলে ফুল মার্কস পাওয়া লাগবে না, তোমার একটা নির্দিষ্ট মার্ক পেলেই হবে। সো তোমরা সবাই আগে কোয়েশ্চেন ব্যাংকগুলো দেখে ফেলবা, ঠিক আছে? কি কি আসে। এরপর দেখো আজকে আমাদের টপিকটা মেইনলি প্রাচীন বাংলা ইতিহাস। আজকে লেকচার মোটামুটি ভালোই বড় হবে। সো সবাই, আর তোমাদের একটা জিনিস আমি বলবো, তোমরা একটু নোট করবা, ঠিক আছে? তোমরা অবশ্যই নোট করবা। মানে প্রতিটা জিনিসপত্র মানে ক্লাসে যতটুকু নোট করা যায় ততটুকু নোট করবা। তুমি শুনতেছো, লিখতেছো, আবার তুমি হচ্ছে এটা দেখতেছো, এসব মানে সবকিছু একসাথে হইলে মনে থাকে বেশি জিকে। ওকে, সো আসো আমরা শুরু করি প্রাচীন বাংলা ইতিহাসটা। আচ্ছা, সো এখানে দেখো আমাদের যে মেইন প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রাচীন জনপদ। জনপদ জিনিসটা কি আসলে? এই যে আমরা বর্তমানে বসবাস করতেছি বিভিন্ন এলাকা, তোমরা এখানে অনেকে আছো টাঙ্গাইল জেলার, অনেকে আছো পাবনা জেলার, ঠিক আছে? নানান জেলা থেকে আছো। এরকম তোমার প্রাচীন কালে নানা অঞ্চলে বিভক্ত ছিল বাংলাটা, ঠিক আছে? সেই বিভক্ত থাকাকালীন টাইমে তোমার ওই যে বিভক্ত কারী যে অঞ্চলগুলো, ওইসবের নাম ছিল কি জনপদ। ওকে, সো এরকম আমরা মোটামুটি 16টা জনপদ সম্পর্কে জানতে পেরেছি। কিন্তু একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে এই যে জনপদগুলো ছিল সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট টাইমে ছিল না সবগুলা। কিরকম? দেখো বর্তমানে বাংলাদেশে 64টা জেলা আছে, তাই না? এই 64 জেলা কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আছে। কিন্তু ওই জনপদগুলো না এক এক টাইমে ছিল। 500 বছর আগে, 500 বছর পরে, এরকম ভাবে ছিল, ঠিক আছে? সো কোনো নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে ছিল না। তাই দেখবো বিভিন্ন এলাকার মধ্যে, ধরো একটা এলাকা, ধরো তুমি এইটুকু একটা এলাকা, ঠিক আছে? এটা ধরো যে ধরে নাও 500 বছর আগে এই এলাকাটা আছে। আবার তুমি দেখবে 500 বছর পরে এই এলাকার কিছু অংশ নিয়ে অন্য একটা এলাকা এরকম ভাবে তোমার অন্য একটা নামে আছে। সো এইসব জিনিসপত্র আমাদেরকে বুঝতে হবে আগে যে এই জিনিসগুলো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ছিল না, বিভিন্ন টাইমের মধ্যে ছিল। আর আস্তে আস্তে আমরা বুঝবো সবই, ঠিক আছে? আর এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি কিভাবে? এগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি কিছু প্রাচীন তোমার ট্রাভেলার যারা ঘুরতে এসেছিল। আমরা আরেকটা ওয়ার্ডে বলি তাদেরকে, সেটা হচ্ছে কি পরিব্রাজক। কি নামে বলি? পরিব্রাজক। তোমরা কি কোনো পরিব্রাজকের নাম জানো? একজনের নাম বলতে পারবা কেউ? বলো তো একটু। জি ভাইয়া, আমাদের 9-10 বইয়ে ছিল। হ্যাঁ, হ্যাঁ, ফাহিয়েন, ফাহিয়েন, হ্যাঁ, তারপরে হচ্ছে আহ হ্যাঁ, ফাহিয়েন ইবনে ছিল, বতুতা, ইবনে বতুতা আছে, তারপর তোমার হচ্ছে মাকুয়ান আরো ছিলেন। অনেক। হ্যাঁ, আমরা সামনে আরো কয়েকটা পড়বো, ঠিক আছে? এরকম আর অনেকেই আছে। হিউয়েন সাং আছে, মার্কো পোলো, এরকম আর অনেক নামই আছে। সো এই পরিব্রাজকদের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি আসলে। ওকে, সো মোটামুটি আমরা একটা জিনিস এখানে দেখলাম যে গৌড়, বঙ্গ, পুন্ড্র, হরিকেল, সমতর, বরেন্দ্র সহ প্রায় 16টা জনপদের কথা আমরা জানতে পারি। এদের মধ্যে সবচেয়ে প্রাচীন ছিল হচ্ছে পুন্ড্র জনপদ, ঠিক আছে? সো দেখো এখানে তোমাকে আমি জনপদগুলো একটু ম্যাপে বুঝাই। এখানে দেখো একটা মোটামুটি ম্যাপ আঁকি আমি। ওকে, ধরে নাও এটা একটা বাংলাদেশের ম্যাপ। এটুকুকে তুমি ধরে নাও হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গটা, ঠিক আছে? আচ্ছা, আর এদিকে ধরো হচ্ছে আসাম, মানে এই সাইডটা। ওকে, এটা হচ্ছে ত্রিপুরা, ভারতের। আচ্ছা, তো দেখো এই যে আমাদের একটা ম্যাপ। তো প্রাচীন কালে তো ধরো যে এটা বাংলাদেশের ম্যাপ বর্তমানে, কিন্তু ওই টাইমে তোমার প্রাচীন কালে কিন্তু সেম টাইপ ছিল না। তখন তো একটু ডিফারেন্ট ছিল। তখন ধরো যে দুই বাংলা একত্র ছিল। তখন কি বঙ্গ ছিল একসাথে, দুটাকে আমরা কি বলতাম বঙ্গ। এটা কি বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল।
আচ্ছা, সো এখানে দেখো যে আমাদের এই যে ম্যাপটা, এই ম্যাপে অনুযায়ী আমরা যদি বেশ কয়েকটা প্রাচীন জনপদকে আমরা দেখাই, সো এখানে আমরা দেখতে একদম পশ্চিম অঞ্চলে বাংলাদেশের, হ্যাঁ, বাংলাদেশের এই যে পশ্চিম অঞ্চল আর এই পাশে ভারতের কিছুটা অংশ, এটা নিয়ে হচ্ছে আমাদের একটা জনপদ ছিল। এখানে দেখো বাংলাদেশের কোন জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা, আর এখানে ভারতের মুর্শিদাবাদ, মালদহ, এইসব জেলা মিলে আমাদের একটা জনপদ ছিল। তোমরা কি বলতে পারো এই জনপদের নাম কি ছিল? কার ধারণা আছে বলতো? আচ্ছা, এই জনপদটার নাম ছিল হচ্ছে গৌড়। ঠিক আছে, গৌড় জনপদ। সো এটা কি আমাদের সবচাইতে পশ্চিমের জনপদ, সবচেয়ে পশ্চিমের জনপদের নাম কি ছিল? গৌড়। ওকে, তারপর আমাদের এই পাশে যদি আমরা দেখি, এই যে এই জিনিসটা, এই অঞ্চলটা কি? এই অঞ্চলটা কি বৃহত্তর সিলেট, তাই না? তারপর আমরা যদি এই পার্টটা দেখি, এই পার্টটা এটা কি আমাদের বৃহত্তর চট্টগ্রাম। ঠিক আছে, আর এই যে এই পার্টটা যেটা বর্তমানে বাংলাদেশের মধ্যে পড়ে নাই, এটা ভারতের মধ্যে পড়ে গিয়েছে, এই পার্টটার নাম কি? ত্রিপুরা। তো এই যে পার্টটা আমাদের আমাদের একদম পূর্ব সাইড আমাদের দেশের, এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা, এটা হচ্ছে একটা জনপদ ছিল আমাদের প্রাচীনকালে। এই জনপদের নাম কি কেউ বলতে পারে? এটা আমাদের দেশের সবচেয়ে পূর্বাংশের জনপদ, এটা হচ্ছে হরিকেল। এটা হরিকেল ছিল। জি, এটা হচ্ছে হরিকেল। হরিকেল। হ্যাঁ, সো তুমি যখন পড়তে যাবা তখন তুমি একটা ম্যাপ নিয়ে বসবা, ম্যাপ নিয়ে বুঝে বুঝে পড়বো যে কোথায় কি ছিল, অ্যান্ড পড়া শেষ করে নিজে একটা ম্যাপ আঁকাবা, আঁকানোর পরে নিজে একটু বুঝে বুঝে দেখার ট্রাই করবা যে হ্যাঁ এখানে এটা ছিল, তাহলে দেখবে মনে থাকবে। এই পাশে দেখবা যে আমাদের আছে কুমিল্লা, নোয়াখালী, এই সাইডটাতে কুমিল্লা আর হচ্ছে নোয়াখালী। এটাকে নাম কি ছিল? সমতট। এটার নাম কি ছিল? সমতট। কুমিল্লা নোয়াখালী অঞ্চল বা একটা জনপদ ছিল, সেই জনপদ নাম ছিল কি? সমতট। তারপর এদিকে ধরো যে ছিল আমাদের বর্তমান যে বরিশাল অঞ্চল, এই বরিশাল অঞ্চলে তোমার এখানে একটা জনপদ ছিল চন্দ্রদ্বীপ নামে, চন্দ্রদ্বীপ। ওকে, তারপর এখানে যদি আমরা দেখি একটু, আমাদের এই যে এই অঞ্চলটাতে তোমার বগুড়া কেন্দ্রিক একটা জনপদ ছিল, এটা হচ্ছে তোমার পুন্ড্র জনপদ। ঠিক আছে, তারপর তোমার এখানে রাজশাহী কেন্দ্রিক একটা জনপদ ছিল, এটার নাম কি ছিল? বরেন্দ্র। তারপর এখানে দেখো বাকি যে বাংলাদেশের অঞ্চলটা, সেটা কি? বঙ্গ নামে একটা জনপদ ছিল। মেনলি তোমার আমাদের বৃহত্তর ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া এইসব অঞ্চল নিয়ে আমাদের কি জনপদ ছিল? সেটা হচ্ছে তোমার বঙ্গ জনপদ। এই যে মোটামুটি আমরা দেখাইলাম ম্যাপের মধ্যে, তোমার বইয়ের মধ্যে তুমি পাবা ম্যাপটা। এইভাবে তুমি ম্যাপ ধরে ধরে যদি পড়ো তাহলে তোমার মানে মাথায় থাকবে। আর এখান থেকে আসলে কি কি প্রশ্ন আসে তোমার? আসতে পারে এমন, সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা? পুন্ড্র। তারপর হচ্ছে তোমার সবচেয়ে বড় জনপদ কোনটা ছিল? সেটা বঙ্গ। আমরা কিন্তু ম্যাপের মধ্যে দেখতে পারলাম, দেখো এখানে সবচেয়ে বড় কিন্তু বঙ্গটাই হচ্ছে, এই যে এখান থেকে একদম এই যে কত বড় একটা পার্ট, আর বাকিগুলো কিন্তু ছোট ছোট। ঠিক আছে, আসলে আমরা একটু ডেসক্রিপশন গুলো পড়ি। এখানে দেখো পুন্ড্র, পুন্ড্র হচ্ছে অবস্থান কি? বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর অঞ্চল। ঠিক আছে, তোমার কিন্তু একটা জিনিস আমি বলছি যে এই জনপদগুলো কিন্তু একটা টাইম ছিল না, মানে একসাথে সবগুলো ছিল না। তাই তুমি দেখতে পারবা যে এখানে 15 জনপদের মধ্যে এক সময় কিন্তু রাজশাহী ছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু রাজশাহী অন্য একটা জনপদের মধ্যে পড়ে গেছে, সেটার নাম কি? বরেন্দ্র। আর তোমার যদি 15 জনপদটা আসে, তুমি মাথায় রাখবা যে 15 আসছে মানে যদি কোনো জেলার নাম কানেক্টেড থাকে, সেটা হচ্ছে সবার আগে বগুড়া। এই জিনিসটাই মাথায় রাখবা, ঠিক আছে? 15 জনপদ যদি আসে, 15 জনপদ নিয়ে কোনো প্রশ্ন, তাহলে তুমি অবশ্যই মাথায় রাখবা সেটা কি? বগুড়াকেই চেয়েছে। আর রাজশাহী আসলে তুমি বরেন্দ্র দিয়ে দিবা, ঠিক আছে? আর 15 কি আমাদের সবচেয়ে প্রাচীন এবং সমৃদ্ধ জনপদ ছিল। এটা শাসন করে কারা? মৌর্যরা শাসন করেছিল, ঠিক আছে? আর রাজধানী ছিল কি? পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। আর এটার সাথে জড়িত একটা নদী, সেটা কি? করতোয়া। তোমার আমাদের এই যে পুন্ড্র, হ্যাঁ, আমাদের পুন্ড্র জনপদটা এটা একদম করতোয়া নদীর পাশেই ছিল, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? আর দেখো এখানে বঙ্গ জনপদ অবস্থান কোথায়? এই যে বললাম বৃহত্তর ঢাকা, ফরিদপুর। আবার দেখো এখানে কিন্তু বরিশালও আছে। বরিশাল কিন্তু মেইন না, বরিশাল তুমি দেখবা চন্দ্রদ্বীপ কিন্তু ছিল মেইনলি বরিশালের মধ্যে। সো অপশনে দেখবা যে তোমার বরিশাল না দেওয়ার চান্সই বেশি যখন বঙ্গ নিয়ে কথা হবে। বঙ্গ নিয়ে কথা হইলে বৃহত্তর ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, কুষ্টিয়া এইগুলো হচ্ছে মেইনলি চাই। ওকে,
তারপর দেখো বর্তমান যে ঢাকা এই জনপদের অংশ ছিল, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে আসে। আর বাংলার বৃহত্তম জনপদ ছিল কিন্তু এটা এই বঙ্গটা। ওকে, তুমি এটাই মেইনলি মনে রাখবা যে এই পুন্ড্র হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদ। এটা হচ্ছে কি মৌর্য সভ্যতার সাথে কানেক্টেড। আর এইখানে তোমার হচ্ছে যে বঙ্গটা হচ্ছে বাংলার বৃহত্তর জনপদ ছিল, সবচেয়ে বড় ছিল। আর ঢাকা কিন্তু এটার অংশ ছিল। ওকে, তোমরা কি বুঝতে পারতেছো যারা ক্লাসে আছো? বলতো। ভাইয়া বুঝতে পারছি। ওকে, তোমরা একটু নোট করে নিও, ঠিক আছে? যতটুকু পারো নোট করে নিও ক্লাসে। তারপর দেখো সমতট। সমতট তো দেখে আসলাম তোমাকে ম্যাপে, যে কুমিল্লা নোয়াখালী জেলা নিয়েছিল কি সমতট। সমতটের রাজধানী ছিল বড়কামতা। ওকে, আর তোমার এই যে রোহিতগিরি বর্তমান যে ময়নামতি, এর কি ময়নামতি ঘুরতে গিয়েছো কখনো? ময়নামতি কুমিল্লার, কুমিল্লার যে ময়নামতি আছে সেটা হচ্ছে তোমার প্রাচীন নাম ছিল রোহিতগিরি। ঠিক আছে, মানে পূর্ববর্তী নামে এই কোয়েশ্চেনটাও আসে, ইম্পর্টেন্ট একটা জিনিস। আর সপ্তম শতকে এই জনপদ কিন্তু ভ্রমণ করেন হিউয়েন সাং। ওকে, হিউয়েন সাং কিন্তু জনপদে ঘুরতে এসেছিল। আর সমতট জনপদের অন্যতম নিদর্শন হচ্ছে শালবন বিহার। শালবন বিহার, এটা শালবন মানে হচ্ছে কি, তোমরা যারা টাঙ্গাইল বা হচ্ছে তোমার গাজীপুর ময়মনসিংহ অঞ্চলের আছে যে গজারি গাছ বলে তোমাদের এদিকে, এই গজারি বনই হচ্ছে কি শালবন। ঠিক আছে, একবার গাজীপুরের রাস্তাতে যাওয়ার টাইমে দেখবো যে এক ধরনের গাছ অনেক প্রচুর, এটা হচ্ছে কি তোমার গজারি বন বা শালবন। ওকে, তো সমতট থেকে মেইনলি কোয়েশ্চেন আসলে যেটা আসে যে তোমার সমতটের মেইনলি বর্তমান যে অবস্থান কুমিল্লা নোয়াখালী, এটা একটু দেখবা। আর রোহিতগিরি বর্তমান নাম ময়নামতি, এটাও একটু দেখবে, এগুলো আসে মেইনলি। আর গৌড়, গৌড় থেকে তোমার কি দেখো মেইনলি চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের। আর ম্যাপে তোমাকে দেখাইলাম আমি যে মুর্শিদাবাদ মালদহ আর নদিয়া জেলা তোমার হচ্ছে আমাদের বর্তমান যে পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ মালদহ নদিয়া জেলাও কিন্তু ছিল তখন। তৎকালীন তো পূর্ব আর পশ্চিম যে বাংলা সেটা কিন্তু একসাথে ছিল। ঠিক আছে, তারপর দেখো গৌড়ের রাজধানী ছিল কি কর্ণ সুবর্ণ। আর গৌড়ের স্বাধীন জনপদ ছিল কি শশাঙ্ক। এগুলো আমরা সামনে পাবো ইন ডিটেলসে, বাট এখানে একটু মনে রাখা ট্রাই করবা যে গৌড়ের রাজধানী ছিল কি কর্ণ সুবর্ণ। মানে কি আমাদের এই যে চাঁপাই নবাবগঞ্জ কেন্দ্রিক যে সভ্যতাটা ছিল বা জনপদটা ছিল, এই যে এই সাইডটা, এই যে এই সাইডটা, এইটাই হচ্ছে তোমার কি ছিল গৌড়। এটা রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। ঠিক আছে, বাংলাদেশের একমাত্র জেলা যেটা এই জনপদের অন্তর্ভুক্ত সেটাই হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ওকে, আর এই আরেকটা জিনিস করতে পার, মনে রাখতে পার তুমি, এটা কিন্তু সবচেয়ে বাংলাদেশের পশ্চিমের জনপদ ছিল, সবচেয়ে পশ্চিমের জনপদ। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। ওকে, এরপর আমরা যদি সামনে যাই আরো দেখো এখানে রারো। রারো হচ্ছে তোমার মেইনলি আমাদের দেশের সাথে কানেকশন নাই খুব বেশি। মেইনলি এটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের একটা জনপদ। তো এটার অবস্থান হচ্ছে ভাগীরথী নদীর পশ্চিম তীরে। ঠিক আছে, আর এটার অপর নাম হচ্ছে সূক্ষ্ম। এখানে একটু বানানটা ভুল আছে, এটার অপর নাম সূক্ষ্ম। এখানে মেইনলি তুমি এটাই মনে রাখতে পারো, আর এর তোমার অপর নাম সূক্ষ্ম। আর নিয়ে প্রশ্ন আসার চান্স খুবই কম। হরিকেল তো দেখাই দিলাম, তোমার বৃহত্তর সিলেট, বৃহত্তর চট্টগ্রাম আর চট্টগ্রাম। ওকে, আর সবচেয়ে পূর্ব দিকের জনপদ। সো সবচেয়ে পূর্ব দিকে জনপদ ছিল হরিকেল। আর সবচেয়ে পশ্চিম থেকে জনপদ কোনটা ছিল? চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ মালদহ নদীয়া জেলাটি যেটা, সেটা গৌড়। ওকে, আর দেখো এখানে বাকেরগঞ্জ নামে একটা ধারণা পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার বরিশাল, খুলনা, বাগেরহাট এইসব অঞ্চল নিয়ে গঠিত ছিল। তোমাদেরকে আমি আবারও বলি বোঝার স্বার্থে যে তোমরা অনেকে ভাবো যে ভাই সেম জেলা কিভাবে দুইটা জনপদের মধ্যে পড়ে। এটা হচ্ছে কাহিনী তোমার, এটা একটা সিঙ্গেল টাইমের ছিল না। ঠিক আছে, একটা ডিফারেন্ট টাইম ফ্রেমের মধ্যে ছিল, তো এই জন্য তোমার সেম জেলা বিভিন্ন জনপদে আলাদাভাবে পড়ে গিয়েছে। তারপর দেখো এখানে বরেন্দ্র। বরেন্দ্রের অবস্থান হচ্ছে গঙ্গা আর করতোয়ার মধ্যবর্তী অঞ্চলে। এটা হচ্ছে তোমার রাজশাহী কেন্দ্রিক। বরেন্দ্র নিয়ে যদি তোমার কোনো জেলা মানে তোমার আসে, সেটা কিন্তু মেইনলি রাজশাহী হবে। তারপর দেখো এখানে সপ্তগাঁও নামে একটা আমরা ধারণা পাই, সেটা হচ্ছে খুলনা এবং বঙ্গোপসাগর তীরবর্তী, খুব বেশি ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে বিক্রমপুর। বিক্রমপুর হচ্ছে বর্তমান মুন্সিগঞ্জ, মেইনলি তোমার মুন্সিগঞ্জ জেলার কেন্দ্র করে ছিল। বিক্রমপুর নিয়ে তুমি একটা ওয়ার্ডই মনে রাখতে পারো, সেটা হচ্ছে মুন্সিগঞ্জ। তারপর হচ্ছে কামরূপ। কামরূপ হচ্ছে ভারতের জলপাইগুড়ি এবং আসামের কামরূপ জেলা নিয়ে গড়ে উঠেছে। ঠিক আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, একটু just মনে রাখবা। চন্দ্রদ্বীপ নিয়ে মনে রাখবা জাস্ট বরিশাল। আর তাম্রলিপ্ত জনপদ নিয়ে একটু কথা যদি আমরা বলি, তাম্রলিপ্ত জনপদটা হচ্ছে তোমার মানে ভারতের সবচেয়ে তোমার প্রাচীন জনপদ।
প্রাচীন জনপদ বলছো আমাদের সবচেয়ে প্রাচীন বন্দর, ঠিক আছে, বন্দর পোর্ট ভারতে, মানে আমাদের এই অঞ্চলের মানে বাংলার সবচেয়ে প্রাচীন সমুদ্র বন্দর, ঠিক আছে, এই তাম্রলিপ্ত জনপদের এখানে ছিল। সো গ্রিক পণ্ডিত টলেমি যখন মানচিত্র বানায় প্রাচীন পৃথিবীর, তখন তমলিটিস নামে তিনি যে বন্দরের কথা উল্লেখ করেছিল সেটি হচ্ছে বাংলার প্রাচীনতম বন্দর, সেটার নাম কি? তাম্রলিপ্ত জনপদ, ঠিক আছে। এই তাম্রলিপ্ত জনপদই বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ ছিল। আর গঙ্গারিডাই নামে একটা রাজ্য আছে, এই গঙ্গারিডাই নামক রাজ্যের ধারণা আমরা পেয়েছি তোমার মেগাসিনিসের একটা বই ইন্ডিকা। মেগাসিনিস হচ্ছে তোমার একজন গ্রিক হিস্ট্রিয়ান, তিনি হচ্ছে এখানে এই অঞ্চলে এসেছিলেন আলেকজান্ডারের মাধ্যমে, এবং তার লেখা একটা বই ইন্ডিকা। ইন্ডিকা, এই মেগাসিনিসের একটা বই ছিল ইন্ডিকা, সেই ইন্ডিকার মধ্যে কিন্তু আমরা এই গঙ্গারিডাই রাজ্যের ধারণা পেয়েছিলাম। এই গঙ্গারিডাই রাজ্য নিয়ে নানান কথাবার্তা আছে, যেমন তোমার এরকম বলা হয়েছে, মানে অনেক হিস্ট্রিয়ান এরকম বলেছে যে তোমার আলেকজান্ডার দ্য গ্রেট হচ্ছে এই গঙ্গারিডাই রাজ্য দেখে, মানে তাদের যে পরাক্রমশালিতা সেটা দেখে ভয় পেয়ে চলে গেছে, ঠিক আছে। তো এরকমই মোটামুটি আমাদের এই যে জনপদগুলা, এটা একটা বেসিক আলোচনা। এটা তোমরা পড়বা কিভাবে, তোমাদের আমি যেগুলো বলে দিলাম যেভাবে, যে হ্যাঁ এই টপিক গুলো পড়বা, মানে এই জিনিসগুলো পড়বা, এগুলো পড়লে ইনশাল্লাহ মনে থাকবে। ওকে, সো সবাইকে বুঝতে পেরেছো? একটু হ্যাঁ বলো ভাইয়া, তো। ওকে, জি ঠিক ভাইয়া আছে, বুঝতে পারছি। তোমরা একটু নোটও নিও। ওকে, আচ্ছা। সো কিরকম প্রশ্ন আসে যদি আমরা একটু দেখি, এখানে দেখো যে বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি? তোমরা একটু বলো তো, বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি? তাম্রলিপ্ত। হ্যাঁ, গুড। তারপর দেখো বর্তমান বৃহত্তর বরিশাল এবং ফরিদপুর, এটা হচ্ছে প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। হ্যাঁ, যখন একটা জিনিস তুমি দেখবা যে পারতেছো না, তখন কি করবা? একটা জিনিস করবা, সেটা হচ্ছে মেথড অফ ডিডাকশন। মেথড অফ ডিডাকশন জিনিসটা কি? তুমি হচ্ছে যে অপশনগুলা কোনোভাবেই হওয়ার চান্স নাই ওইগুলো কাটবা আগে। যেমন ধরো যে পুণ্ডবর্ধন, পুণ্ডবর্ধন কি? এটা তো বগুড়া। রারো, রারো কি? পশ্চিমবঙ্গে। সমতট কি? কুমিল্লার নোয়াখালী। তার মানে কি? এইটাই হচ্ছে, ঠিক আছে। এভাবে করলে তুমি পারবা, মানে ঝামেলা হবে না, মানে ভুল হওয়ার চান্স খুবই কম এভাবে করলে। এখানে অনেকগুলো প্র্যাকটিস কোয়েশ্চেন দিয়ে দেওয়া আছে, তোমরা হচ্ছে যখন দিয়ে দিব এটা তখন একটু প্র্যাকটিস করে নিও। আচ্ছা, এখন তোমাদেরকে পড়াবো আমি যে বাংলার উৎপত্তি এবং বাঙালি জাতির আবির্ভাব। এখানে যে বাঙালি যে জাতিটা, ঠিক আছে, বাঙালি এতক্ষণ তো দেখাইলাম যে কিভাবে বিভিন্ন জনপদ থেকে তোমার হচ্ছে আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। এখন আমরা দেখাবো যে তোমার বাঙালি যে জাতিটা সেটা কিভাবে তৈরি হইলো, ঠিক আছে। আচ্ছা, বাঙালি জাতীয় যদি একটু আবির্ভাবটা তোমাকে আমি দেখাই, এটা একটা মোটামুটি একটা ওয়ার্ল্ড ম্যাপ হিসেবে ধরে নিব আমরা, ঠিক আছে। সো এইখানে ধরে নাও তুমি এটা হচ্ছে বাংলাদেশ, আর তুমি ধরে নাও যে এটা হচ্ছে ইন্ডিয়া, জাস্ট ধরে নাও। আর এটাকে হচ্ছে আমরা ধরি আফ্রিকা, এটা হচ্ছে ইউরোপ, এটাকে আমরা মধ্য এশিয়া ধরি, এই অঞ্চলটাকে এইদিকে, এইদিকে আমরা ধরে নিই হচ্ছে অস্ট্রেলিয়া, এদিকে ধরো যে রাশিয়া, চীন, এরকম। ওকে, সো এইখানে জাস্ট বোঝার জন্য এটা আমরা আঁকাচ্ছি, জাস্ট বোঝানোর জন্য। ওকে, সো দেখো এখানে আমরা দেখেছি যে সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অনার্য, একটা হচ্ছে আর্য। আচ্ছা, অনার্য আর আর্য কি সেটাকে আমরা বুঝতে হবে আমাদের। অনার্য জনগোষ্ঠী হচ্ছে তোমার আর্যদের আগে আসা যে 4-5টা জনগোষ্ঠী যারা প্রথম এসেছিল আমাদের এই অঞ্চলে, এই ভারতীয় উপমহাদেশে, তাদেরকে আমরা কি বলি? অনার্য বলি। এদের মধ্যে কারা আছে? অস্ট্রিক, নেগ্রিটো, দ্রাবিড়, মঙ্গোলীয়, ঠিক আছে। আমরা একটু দেখি কারা কই থেকে আসলো। সর্বপ্রথম আমরা যাদেরকে নিয়ে দেখবো তারা হচ্ছে কি অস্ট্রিক। অস্ট্রিকটা প্রথমবার তোমার এই যে অস্ট্রেলিয়া অঞ্চলটা, এই অঞ্চল থেকে পার হয়ে এদিকে ইন্দোচীন নামে একটা অঞ্চল আছে। ইন্দোচীন মানে কি? তোমার হচ্ছে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, যে 3টা দেশ মায়ানমারের পাশে, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম,
এই যে ইন্দোচীন, তারা হচ্ছে অস্ট্রিকরা এদিক থেকে অস্ট্রেলিয়া থেকে ইন্দোচীন পার হয়ে আমাদের এই অঞ্চলে এসেছিল। প্রথমবার অস্ট্রিকরা আসলো। তারা খুবই যুদ্ধপরায়ণ জাতি ছিল। তারাই প্রথম কিন্তু লোহার জিনিসপত্র বা পাথরের জিনিসপত্র নিয়ে আসে এখানে, বা চাষাবাদ শুরু করে, লাঙলের ব্যবহার তারাই কিন্তু শুরু করে। এই অস্ট্রিকরাই, এই জন্য কি বলা হয় তার একটা নামে নিষাদ জাতি। কেন? তারা যুদ্ধ করতো প্রচুর, কিন্তু কি বলা হতো নিষাদ জাতি। ওকে, এরপর তোমার দেখো অস্ট্রিকের পরে এই আফ্রিকা অঞ্চল থেকে আমাদের এখানে আসলো একটা নামে জাতি, তারা কি নেগ্রিটো। নেগ্রিটো, ওকে। তারপর হচ্ছে তোমার এইখানে মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া থেকে একটা জাতি আসলো, সেটার নাম হচ্ছে তোমার মঙ্গলয়েড। মঙ্গলয়েড বা আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ভেটচিনীয়। ভেটচিনীয়, এই মঙ্গলয়েডরা আসলো। দেখো কারা কারা আসতেছে। এরপর আমাদের সাউথ ইন্ডিয়া মানে যে দক্ষিণ ভারত, এইসব অঞ্চল থেকে বাংলার দিকে আসলো এক ধরনের জাতি, তারা হচ্ছে দ্রাবিড়। ঠিক আছে, সো এখানে দেখো যে আমরা যে প্রথমে দেখলাম অস্ট্রিক, অস্ট্রিকরা কাদের মতো দেখতে। বর্তমান যে আমরা উপজাতিদের দেখি নর্মালি, তোমার ধরো যে চাকমা, মারমা, হ্যাঁ, এদের মধ্যে ম্যাক্সিমামই তোমার ধরো যে অস্ট্রিকদের ওইখান থেকে এসেছে। তারপর তোমার ধরো যে নেগ্রিটো যারা, বর্তমানে ধরো যারা হচ্ছে নেগ্রিটো কারা, তোমার ধরো যে আফ্রিকান যারা শক্তিশালী একটু, তোমার মিলে আমরা নিগ্রো যাদেরকে বলি। ঠিক আছে, তারপর তোমার দ্রাবিড় কারা, সাউথ ইন্ডিয়ান। তোমরা সাউথ ইন্ডিয়ান অ্যাক্টরদের দেখো না, সাউথ ইন্ডিয়ান তোমার ধরো যে রজনীকান্ত, মানে এরা হচ্ছে আইডিয়াল দ্রাবিড়। ঠিক আছে, মোটামুটি লম্বা, একটু চিকন চাকন, তারপর হচ্ছে তোমার মোটামুটি শ্যামলা বা কালো, এরা হচ্ছে দ্রাবিড়। তারপর মঙ্গোলিয়া বা ভেটচিনীয় কারা, যারা হচ্ছে তোমার ধরো যে একটু ইয়ে টাইপ, তোমার হচ্ছে এই সাঁওতাল বা এই ধরনের যারা জনগোষ্ঠী আছে এরা। সো মোটামুটি এরা হচ্ছে তোমার অনার্য। এরা আসলো, এরা আসার পরে তোমার এদের মধ্যে তোমার হাজার বছর ধরে এদের মধ্যে তোমার বিবাহ হয়েছে, সম্পর্ক হয়েছে, একসাথে থেকেছে। এরা কিন্তু সবাই মিশে গেল। ঠিক আছে, এরা মিশে কিন্তু একটা মানে মিক্স ব্রিড হয়ে গেল। ঠিক আছে, সো এইভাবে কিন্তু অনার্যরা মিশে গেল। এরপর অনার্যদের পরে এরপর তোমার হচ্ছে আসলো কারা, আর্যরা। আর্যরা কই থেকে আসলো, আসলে একটু যদি ব্যাপের মধ্যে দেখানো ট্রাই করি। আর্যরা তোমার আসলো হচ্ছে এই যে তোমার ইউরোপ, ইউরোপ অঞ্চল থেকে পার হয়ে তোমার ইরানের ইউরাল পর্বতমালা ক্রস করে তারা হচ্ছে মানে তোমার খাইবার যে গিরিপথ আছে আফগানিস্তানের, সেই খাইবার গিরিপথ ধরে ধরে তারা আসলো আমাদের এই অঞ্চলে। কারা আসলো? আর্যরা আসলো। এই আর্যরা এসে তোমার ধরো মেইনলি কারা, মেইনলি ইউরোপিয়ানরা। ঠিক আছে, এই আর্যরা আসলো, তারা আসার পরে তাদের সাথে আবার এই যে তোমার অনার্য ছিল, এদের সবার সাথে একটা মিক্স হইলো। এই মিক্স হওয়ার পরে আর্য অনার্য সবাই মিশলো। এরপর তুমি দেখেছো যে আরবরা এসেছে, পর্তুগিজরা এসেছে, ডাচ, ডেনমার্ক, ইংলিশ, ফ্রেঞ্চ, সবাই আসলো। এই সবার মিশে টিশে তোমার হচ্ছে আমাদের বর্তমান যে বাঙালি জনগোষ্ঠী এইটা তৈরি হয়েছে। ঠিক আছে, সবাইকে বুঝতে পেরেছো? একটু জানাও যারা ক্লাস করছো। হ্যাঁ ভাইয়া, জি বুঝতে ভাইয়া, পারছি। বুঝেছি। ওকে, তারপর বুঝেছি। দেখো এখানে আমরা যাদের নিয়ে আলোচনা করলাম অস্ট্রিক। নৃতাত্ত্বিকদের ধারণা অস্ট্রিক গোষ্ঠী হতে বাঙালি জাতির একটা প্রধান অংশ। এখানে কিছু ট্রিকি কোয়েশ্চেন আছে যে তোমার এই যে যদি এরকম একটা প্রশ্ন আসে যে বাঙালি জাতির ম্যাক্সিমাম অংশ বা প্রধান অংশ যে জাতি থেকে গড়ে উঠেছে, সেটা কিন্তু অস্ট্রিক, মানে অস্ট্রিকদের থেকে কিন্তু প্রধান মানে ম্যাক্সিমাম বাঙালি জনগোষ্ঠী গড়ে উঠেছে, ঠিক সেটা কিন্তু অস্ট্রিকদের থেকে। কেউ কেউ তাদের নিষাদ জাতি নামেও ডেকে থাকে, মানে কি যোদ্ধা। এরাই সর্বপ্রথম দেশে কৃষি কাজ শুরু করে। ওই যে বললাম এরাই তোমার দেশে লাঙল টাঙল তৈরি করছে। সো অস্ট্রিকরা কি কি করেছে আমাকে একটু বলো তোমরা। তারা হচ্ছে প্রথমত নিষাদ জাতি নামে পরিচিত, তাদের থেকেই মেইন বাঙালি অংশটা গড়ে উঠেছে। আর এরাই কিন্তু দেশে প্রথম কৃষিকাজ শুরু করেছে। ঠিক আছে, তারপর দেখো নেগ্রিটো। নেগ্রিটো দেশের সবচেয়ে প্রাচীন জনগোষ্ঠী, মানে তোমার নেগ্রিটোরা কিন্তু সবার আগে এসেছে। সবার আগে এসেছে কারা? নেগ্রিটোরা। কিন্তু অস্ট্রিকদের থেকে মেইন অংশটা গড়ে উঠেছে। তোমরা কি এই দুইটা ডিফারেন্স বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে। বুঝেছি। আর দ্রাবিড়, দ্রাবিড় হচ্ছে তোমার সিন্ধু সভ্যতার স্রষ্টা হচ্ছে দ্রাবিড়রা।
তোমরা সিন্ধু সভ্যতার নাম শুনো নাই? হরপ্পা আর মহেঞ্জোদারো নামে সভ্যতা ছিল। এই দ্রাবিড়রা কিন্তু সিন্ধু সভ্যতা বানিয়েছিল। কিন্তু অনেকে বলে যে আর্যরা এসে সিন্ধু সভ্যতা ধ্বংস করেছে, আবার অনেকেই বলে যে না, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে ধ্বংস হয়ে গেছে। ওকে, তারপর দেখো মঙ্গোলীয় উপজাতিদের মধ্যে যে গারো, চাকমা, মণিপুরি, খাসিয়া, হাজং, এগুলো হচ্ছে মঙ্গোলীয়দের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এগুলো একটু দেখবা। তারপর দেখো এখানে আর্যদের কাহিনীটা একটু দেখি আমরা। আর্যরা প্রায় তোমার 2000 বছর আগে ইরান এবং রাশিয়ার ইউরাল ও ককেশীয় পর্বতমালা থেকে এদেশে আগমন করে। আর্যরা মেইনলি তোমার সনাতন ধর্মাবলম্বী। বর্তমানে আমাদের দেশে যে বা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা যে সনাতন ধর্মাবলম্বী মানুষ দেখতে পাই এত, এরা কিন্তু আর্যদের থেকে এসেছে। ঠিক আছে, আর্যরাই কিন্তু এই সনাতন ধর্মটাকে নিয়ে এসেছে। তাদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? বেদ। ওকে, আর বাঙালি জাতি পরিচয় কি? শঙ্কর জাতি, মানে মিক্সড একটা রেস। বাংলার আদিমতম জনগোষ্ঠীর নাম কি? সেটা কিন্তু অস্ট্রিক। ওকে, বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের মধ্যে সবচেয়ে বড় অংশ হচ্ছে মঙ্গলয়েড। দেখবা যে একটু আগে আমরা দেখে আসলাম না, বাংলাদেশে যারা বসবাস করতেছে, দেখবা যে গারো, চাকমা, মণিপুরি, খাসিয়া, হাজং, এরাই তো মেইনলি। বাংলাদেশে বসবাসকারী যারা আছে এদের মধ্যে বড় অংশ হয় মঙ্গলয়েড। আর আর্যদের আদি নিবাসীও কই? ইউরাল পর্বতের দক্ষিণে কিরগিজ তৃণভূমি অঞ্চলে। এগুলো একটু দেখে নিবা। মেইনলি এখান থেকে আসার মতো আছে আর্যদের ধর্ম গ্রন্থ বেদ, তারপর হচ্ছে তোমার আর্যদের সনাতন ধর্মাবলম্বী। হ্যাঁ, এগুলো একটু দেখবা। ওকে, আমরা মেইন আলোচনা এখন আসি নাই, একটু পরে আসবো। এরপর দেখো 4টা গুরুত্বপূর্ণ তথ্য আছে এখানে তোমার। এখানে দেখবা যে খুব প্রাচীন বঙ্গদেশীয় সীমা উল্লেখ আছে ডক্টর নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাস গ্রন্থে। মানে তোমার প্রাচীন যে মানে বাংলা ছিল, সে বাংলার আসলে ম্যাপটা যে মানে কিরকম আর কি, মানে কিরকম ছিল সেটা উল্লেখ আছে বাঙালির ইতিহাস গ্রন্থে। আর বাংলা শব্দটা আসছে কই থেকে? বঙ্গ শব্দ থেকে। সর্বপ্রথম বঙ্গ শব্দটা পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে। ঋগ্বেদ হচ্ছে তোমার সনাতন ধর্মাবলম্বীদের একটা তোমার গ্রন্থ, মানে পবিত্র গ্রন্থ। ঠিক আছে, সেই গ্রন্থে কিন্তু সর্বপ্রথম বঙ্গ ওয়ার্ডটা পাওয়া যায়, মানে বাংলা বলতে যে কিছু একটা আছে সেটার ট্রেস প্রথম আমরা এখানে পাই। ঠিক আছে, আর সর্বপ্রথম দেশবাচক মানে বাংলা একটা দেশ হিসেবে যে কিছু একটা ছিল, সেই ট্রেসটা আমরা প্রথম পাই হচ্ছে আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে। উনি ছিল কি? সম্রাট আকবরের সভাকবি। ঠিক আছে, সম্রাট আকবরের সভাকবি। আবুল ফজল কে ছিল? সম্রাট আকবরের সভাকবি। ঠিক আছে, সো এখানে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বঙ্গ, একটা হচ্ছে দেশবাচক বঙ্গ। আমরা হচ্ছে বঙ্গ শব্দের প্রথম উল্লেখ পাই কোথায়? ঋগ্বেদের ঐতরীয় আরণ্যক গ্রন্থে। কিন্তু দেশবাচক যে তোমার বঙ্গ ওয়ার্ডটা, সেটা প্রথম পাই আমরা আবুল ফজলের ঐতরীয় আরণ্য, সরি, আবুল ফজলের যে তোমার হচ্ছে আইন আকবরী বইটা আছে সেইখানে। ঠিক আছে, এই দুই জিনিস গোলাপাড়া। ওকে, সেখানে দেখো যে বাংলা আদিবাসীগণ কোন ভাষাভাষী ছিল। এখানে দেখো অস্ট্রিক। ঠিক আছে, সো এখানে তোমরা মেইনলি এগুলা দেখলেই পারবা, একবার পড়ে ফেললে এগুলা অ্যান্সার করা খুব বেশি পেইন হবে না। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখি, এখন হচ্ছে কি যে আমরা মেইন যে ইতিহাসটা পড়বো, ভারতীয় উপমহাদেশের ইতিহাস, সেটা একটু শুরু করব আমরা। কিভাবে? আমাদের ভারতীয় উপমহাদেশের ইতিহাসটা আমরা শুরু করি ওই থেকে আলেকজান্ডারের আগমন, আলেকজান্ডার যে টাইমে এসেছিল, আলেকজান্ডারের যে আসার টাইমটা, সেই টাইমটাকে আমরা একটা নির্দিষ্ট টাইম ধরে তারপর কিন্তু আমরা আলোচনা শুরু করি। দেখো, আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 327 অব্দে ভারতবর্ষে আগমন করে। ঠিক আছে, সেখানে খ্রিস্টপূর্ব মানে কিন্তু বুঝতে হবে তোমাকে একটা জিনিস, সেটা হচ্ছে কি যীশু খ্রিস্টের যে জন্মের টাইমটা। ঠিক আছে, দেখো আমরা কিছু অনেক সময় ইউজ করি যে খ্রিস্টপূর্ব, তারপর আমরা অব্দ ইউজ করি, বঙ্গাব্দ, তারপর খ্রিস্টাব্দ। এইখানে তোমার অব্দ মানে কি? সেটা হচ্ছে তোমার আমাদের যে যীশু খ্রিস্টের জন্ম হয়েছে বা হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, তার জন্ম থেকে যে 1 বছর হইল, সেটাকে আমরা প্রথম 1 সাল বলি, 2 সাল বলি। তার আগে থেকে আমরা খ্রিস্টাব্দ হিসাব করি, আমরা উল্টা দিকে যাই। তার জন্মের 1 বছর আগে ছিল কি 1 খ্রিস্টপূর্বাব্দ, তার 1 বছর আগে 2 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, সো তার জন্মের আগে থেকে আমরা উল্টা দিকে গণনা করি, তার জন্মের পর থেকে আমরা সোজা গণনা করি। ঠিক আছে, তো এটাকে ইংলিশে আমরা বলি একটা হচ্ছে এসি,
সরি এডি, একটা হচ্ছে কি বিসি মানে বিফোর ক্রাইস্ট, এডি হচ্ছে অ্যানো ডোমেইন, ঠিক আছে? এগুলো একটু দেখবা। আর হচ্ছে দেখো আমরা হচ্ছে মেইনলি তোমার ইতিহাসটা জানতে পেরেছি আলেকজান্ডারের যে ভারতীয় উপমহাদেশে আগমন। আলেকজান্ডার কে ছিল? সে ছিল একজন গ্রিক বীর, ঠিক আছে? সে তখন সম্পূর্ণ দুনিয়া দখল করবে এমন একটা মনোভাব নিয়ে আসছিল এই অঞ্চলে, এবং তার আসার টাইম থেকেই যখন আমরা কিন্তু একজনের নাম পড়ে আসছি, ইন্ডিকা লিখেছে মেগাস্থিনিস নামে একটা লোক। সেই মেগাস্থিনিস যখন আসলো তারাই প্রথম ইতিহাস লেখা শুরু করেছে, এবং সেই টাইম থেকে আমরা ভারতীয় উপমহাদেশের ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া শুরু করেছি, ঠিক আছে? সো দেখো এখানে 327 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে আক্রমণ করেছিল সে। আলেকজান্ডারের প্রধান সেনাপতি ছিল কি? সেলিওকাস। তোমরা দেখবা মাঝে মাঝে যখন ফেসবুকে বা কোথাও কোনো পোস্ট দেখবা যে মানুষজনকে বাঙালিকে নিয়ে যখন কেউ হতাশ থাকে, তখন এরকম কিছু লেখে যে হাই, এরকম একটা কিছু। হ্যাঁ, যে হাইরে সেলুকাস, মানে এই টাইপ একটা কথা বলে যে হাইরে সেলুকাস কি বিচিত্র এই দেশ। এটা কেন বলে? তোমার এই যে যখন আলেকজান্ডার এই ইয়েতে তোমার ভারতীয় উপমহাদেশে প্রথম আসলো, ঠিক আছে, তখন ভারতটাকে এত বিচিত্র লাগছে, তার মানে এত আজব, মানে সে বলছে আমি এত জায়গায় ঘুরলাম সেলুকাস পুরো দুনিয়াতে, কিন্তু এমন দেশ আর কোথাও দেখি নাই, হাইরে সেলুকাস বড়ই বিচিত্র এই দেশ, ঠিক আছে? সো সেখান থেকে আর কি এই ওয়ার্ডটা আমরা পেয়েছি যে হাইরে সেলুকাস। ওকে, তারপর দেখো আলেকজান্ডারের মৃত্যুর পর সেলিউকাসকে পরাজিত করে ভারতবর্ষে গ্রিক প্রাধান্যের অবসান ঘটান চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্যকে ধরেই আমরা মানে আজকের ক্লাসের মেইন কন্টেন্ট শুরু হবে। এতক্ষণ যেটা দেখলা সেটা হচ্ছে বেসিক আলোচনা, মানে একদম আমরা এইগুলো আলোচনা করার জন্য শুরু করলাম, ঠিক আছে? সো এখন আমরা শুরু করব মেইন আলোচনাটা। তার আগে দেখো এখানে সক্রেটিসের কথা বলা আছে। সক্রেটিসের স্টুডেন্ট ছিল প্লেটো, প্লেটোর স্টুডেন্ট অ্যারিস্টটল, অ্যারিস্টটল আলেকজান্ডার। এগুলো খুব বেশি আসে না, এগুলো আসলে খুব বেশি ইয়েও না, মানে কানেক্টেডও না, জাস্ট এগুলো দেওয়া হয়। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা যেখানে আসলাম, এখন থেকে আমরা হচ্ছে তোমার মেইন যে ইতিহাসটা সেটা আলোচনা করা শুরু করব। এখানে যেটা আছে দেখো প্রথমে যে বাংলার মৌর্য যুগ। ওকে, সো এই মৌর্য যুগের আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি তোমার ভারতবর্ষে আক্রমণ করলো কে? আলেকজান্ডার। সো আলেকজান্ডারের আক্রমণটাকে প্রতিহত করলো কে? চন্দ্রগুপ্ত মৌর্য। সো ওই টাইমটাতে তোমার হচ্ছে ভারতবর্ষে আরেকটা শক্তিশালী বংশ ছিল, সেই বংশটার নাম ছিল তোমার নন্দ বংশ। নন্দ বংশের তখনকার রাজা ছিল কি? ধননন্দ নাম একটা লোক। নাম কি তার? ধননন্দ। এই ধননন্দের আবার সমস্যা ছিল তোমার কৌটিল্য। নাম শুনছো তোমরা? শুনেছি আচ্ছা, কৌটিল্যের অর্থশাস্ত্র। হ্যাঁ, এই কৌটিল্যের সাথে কিন্তু আবার ঝামেলা ছিল ধননন্দের। সে কিন্তু তার সভাসদ ছিল একজন, কিন্তু তার সাথে কৌটিল্যের সাথে খারাপ ব্যবহার করার কারণে কৌটিল্য কিন্তু ধননন্দকে একটা শিক্ষা দেওয়া, যে মানে বলে যে প্ল্যান করে, হ্যাঁ ওকে আমি একটা শিক্ষা দিব। সে কিভাবে দেওয়া যায়? তখন সে চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে মিলে বিশ্বাসঘাতকতা করে এবং একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে কিন্তু ধননন্দ হেরে যায়। ধননন্দ হেরে ক্ষমতায় কে আসে? চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে? এই চন্দ্রগুপ্ত মৌর্যই হচ্ছে প্রথমবারের মতো কেউ একজন যে হচ্ছে সম্পূর্ণ ভারতবর্ষকে তার নিজের কবজায় নিয়ে আসে। সম্পূর্ণ বর্ষে সে তার কি একটা ইনফ্লুয়েন্স তৈরি করে। সো আমরা এই জন্যই তাকে বলি প্রথম সর্বভারতীয় সম্রাট। তাহলে প্রথম সর্বভারতীয় সম্রাট কে? চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে? ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম ছিল মৌর্য সাম্রাজ্য, ঠিক আছে? কেন? কারণ এই সাম্রাজ্যটাই প্রথমবারের মতো সর্বভারতে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারে। ওকে, সো এখানে দেখো মৌর্য বংশের গুরুত্বপূর্ণ শাসকদের মধ্যে কারা আছে। প্রাচীন ভারতের প্রথম সর্বভারতীয় সম্রাট ছিল কি? চন্দ্রগুপ্ত মৌর্য। তার রাজধানী ছিল কি? পাটালিপুত্রে, ঠিক আছে? এটা আমরা চন্দ্রগুপ্ত মৌর্য নিয়ে জানলাম। এরপর আছে হচ্ছে তোমার সম্রাট অশোক। সম্রাট অশোককে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। কেন? প্রথমে আমাদের জানতে হবে আসলে কনস্ট্যান্টাইনটা কে, বা কনস্ট্যান্টিনটা আসলে কে। কনস্ট্যান্টিন হচ্ছে তোমার একজন রোমান সম্রাট ছিল। সে হচ্ছে তোমার এই খ্রিস্ট ধর্মটাকে, ঠিক আছে, ক্রিশ্চিয়ানিটিকে সেই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি ছড়িয়ে দিয়েছে, এই কনস্ট্যান্টিন। সো এই আর এইখানে আমরা যার নাম দেখতে পাচ্ছি সম্রাট অশোক, সে হচ্ছে বৌদ্ধ ধর্মটাকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। সেজন্য তাদের দুজনকে কম্পেয়ার করে আমরা এখানে
অশোককে বলি বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টিন। তোমরা কি বুঝতে পেরেছো ব্যাপারটা? বলতো। বুঝেছি। ওকে, দেখো এখানে যে এই সম্রাট অশোকের কাহিনীটা কি, মেইনলি তারা কিন্তু শুরুতে বৌদ্ধ ছিল না। সে হচ্ছে একটা যুদ্ধ দেখে, সেই যুদ্ধের নাম হচ্ছে কলিঙ্গের যুদ্ধ। কলিঙ্গের যুদ্ধে গিয়ে সে এত বেশি ভায়োলেন্স, এত সহিংসতা দেখেছিল, দেখার পরে তার কাছে মনে হয়েছে না যে আসলে এত ভায়োলেন্স তো মানে এটা ঠিক না। তাহলে সে খুঁজতে শুরু করলো যে কোন ধর্ম আছে যারা ভায়োলেন্সকে প্রমোট করে না, তারা হচ্ছে নন ভায়োলেন্সকে প্রমোট করে। সো বৌদ্ধ ধর্ম সে খুঁজে পেল যে অহিংসাই পরম ধর্ম, এইটাই হচ্ছে বৌদ্ধ ধর্মের মূলনীতি। নন ভায়োলেন্স ইজ দ্য সুপ্রিম ভার্চু। সো সেই ধর্মটা সে গ্রহণ করে, অ্যান্ড সে হচ্ছে তার সময় তো মোটামুটি সমগ্র ভারতকে তিনি হচ্ছে মৌর্য সাম্রাজ্যের আন্ডারে নিয়ে আসে। এই যে আমাদের পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন আমরা দেখি, ওইটা কিন্তু মৌর্য সাম্রাজ্যের আন্ডারেই ছিল, ঠিক আছে। আর কলিঙ্গ যুদ্ধে ভয়াবহতা দেখে সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। আর মহাস্থান করে সম্রাট অশোকের একটি শিলালিপিও কিন্তু পাওয়া যায়। এরপর সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে সে কিন্তু তার বাকি জীবন সে বৌদ্ধ ধর্ম প্রচার করতেই পার হয়ে গেছে, ঠিক আছে। এটা আমরা কি দেখলাম, আমাদের বৌদ্ধ ধর্ম। একটু আগে যে কৌটিল্য বলে আসলাম, তার মেইন নাম কি ছিল? চাণক্য। আচ্ছা, চাণক্যের ছদ্মনাম ছিল কি? কৌটিল্য। আর তার উপাধি ছিল কি? বিষ্ণুগুপ্ত। ছদ্মনাম বলতে কি, তিনি হচ্ছে যে নামে লিখতেন বা মানুষকে বলতেন এটা আমার নাম, সেটা হচ্ছে ছদ্মনাম। আর মানুষ তাকে যে নাম দেয়, ঠিক আছে, টাইটেল, সেটা হচ্ছে কি? বিষ্ণুগুপ্ত। ওকে, তার বিখ্যাত দুটা বই আছে, একটা হচ্ছে অর্থশাস্ত্র, একটা হচ্ছে চাণক্য নীতি। এগুলো হচ্ছে খুবই ফেমাস বই। তাকেই কিন্তু ভারতবর্ষের কূটনীতি এবং অর্থশাস্ত্রের জনক বলা হয়, ঠিক আছে। ভারতবর্ষ না, জাস্ট খালি তোমার কূটনীতি এবং অর্থশাস্ত্রের জনক কি চাণক্যকে বলা হয়। সে হচ্ছে তোমার ইকোনমিক্স, পলিটিক্স, তারপর স্টেট অ্যাফেয়ার্স, ফরেন পলিসি, অনেক কিছু নিয়ে তার কথাবার্তা আছে। ইভেন আমরা ভার্সিটিতে কিন্তু তার যে তোমার কূটনীতি বা অর্থশাস্ত্র আছে, এগুলো কিন্তু এখনো পড়ি, ঠিক আছে। সেই প্রাচীনকাল থেকে সে যে থিওরি দিয়ে গিয়েছেন, সেগুলো কিন্তু আমরা এখনো পড়তেছি ইউনিভার্সিটিতে। তোমরা যদি ভার্সিটিতে যখন আসবা, তোমরাও কিন্তু এগুলো নিয়ে পড়বা, এরকম এই সাবজেক্টগুলো পড়লে আর কি। ওকে, তোমরা কি বুঝতে পারছো যেগুলো পড়াচ্ছি? বলো তো একটু আমাকে। জি ভাইয়া, বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? না, কোনো প্রশ্ন নেই। ওকে, গুড, ভেরি গুড। এরপর দেখো আমরা হচ্ছে তোমার মৌর্য বংশের পরে একটা যে বংশ নিয়ে জানবো এখন, সেটা হচ্ছে গুপ্ত বংশ, ঠিক আছে। গুপ্ত বংশটা কি? মৌর্য সাম্রাজ্য পরবর্তী যুগে ভারতীয় উপমহাদেশে গড়ে ওঠে কি এই গুপ্ত সাম্রাজ্যটা। মৌর্যদের পরপরই তোমার এই গুপ্তটা গড়ে ওঠে, এবং এই গুপ্ত সাম্রাজ্য কিন্তু মোটামুটি তোমার সর্বভারতীয় সাম্রাজ্যের মধ্যে একটা ছিল, ঠিক আছে। সেখানে দেখো যে এই গুপ্ত যুগকে প্রাচীন ভারতের উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয়। এই গুপ্ত যুগটাকে কি বলা হয়? প্রাচীন ভারত উপমহাদেশের স্বর্ণযুগ। কেন? তারা মোটামুটি ভালোভাবে সবকিছু করেছিল, মানে সবকিছু স্মুথ ভাবে চলতেছিল। ওকে, এরপর দেখো এখানে যে প্রথম চন্দ্রগুপ্ত ছিল কি গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। মানে এই গুপ্ত বংশের প্রথম যাদেরকে নিয়ে আমরা জানবো সেটা কি? প্রথম চন্দ্রগুপ্ত, ঠিক আছে। তার উপাধি ছিল কি মহারাজাধিরাজ, প্রথম চন্দ্রগুপ্তের। তারপর দেখবা যে সমুদ্রগুপ্ত ছিল এই বংশের শ্রেষ্ঠ রাজা। এই বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি ছিল? সমুদ্রগুপ্ত। তাকে কি বলা হয়? প্রাচীন ভারতের নেপোলিয়ন। কেন বলা হয় সেটাকে বুঝিয়ে দেয় আগে তোমাকে আমি। নেপোলিয়ন কি করেছিল তোমাকে আগে সেটা বুঝতে হবে। নেপোলিয়ন ছিল কে? কেউ কি বলতে পারো যে কোন দেশের সাথে কানেক্টেড? ফ্রান্সের সাথে। হ্যাঁ, নেপোলিয়ন ছিল ফরাসি বিপ্লবের বড় পুত্র বলা হয়। সে হচ্ছে প্রথমে কি মানে ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের সে একটু মানে নজরে আসে সবার। এরপর কি একটা টাইমে সে কিন্তু ফ্রান্সের সম্রাট হয়ে যায়, ঠিক আছে। ওই রকম সে হচ্ছে একটা টাইমে তো টার্গেট ছিল পুরো ইউরোপটাকে দখল করে নেওয়া, কিন্তু ব্যাটেল অফ ওয়াটারলুতে সে কিন্তু হেরে যায় এবং তাকে নির্বাসন দেওয়া হয় ফাইনালি। এই নেপোলিয়ন প্রচুর যুদ্ধ করত, প্রচুর। নেপোলিয়ন যেরকম যুদ্ধ করেছে, ঠিক তার আগে সমুদ্রগুপ্ত প্রচুর পরিমাণে যুদ্ধ করেছিল, তাই তাকে বলা হয় কি প্রাচীন ভারতের নেপোলিয়ন। সমুদ্রগুপ্ত কিন্তু নেপোলিয়নের টাইমের অনেক আগের। আমি যদি তোমাদেরকে একটু টাইমের ধারণা দেই, তোমার একটু আগে আমরা যেটা দেখে আসলাম, মানে মৌর্য বংশ ছিল কিন্তু খ্রিস্টপূর্বে মানে যীশু খ্রিস্টের জন্মের আগেই। তারপর তোমার যখন 1 সাল শুরু হইলো, সেই টাইমে কিন্তু তার কিছু পরে কিন্তু গুপ্ত বংশের আলোচনা করতেছি আমরা, ঠিক আছে।
আর এখানে দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিল নবরত্নের পৃষ্ঠপোষক, তার উপাধি ছিল বিক্রমাদিত্য। এখানে যে ইনফরমেশন গুলো আমরা দিয়েছি এগুলো কিন্তু একদম তোমার করে ইনফরমেশন, মানে একদম ধরো যে যেগুলো না পড়লেই না, একদম ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো দিয়ে রেখেছি, এগুলো একটু দেখে নিবা। আর এই যে নবরত্ন মানে হচ্ছে কি তোমার যে সভাসদটা, তার এই সভাসদটা কি খুব কোয়ালিফাইড লোকজন ছিল, মানে খুব ফেমাস লোকজনকে নিয়ে এসেছিল, এটাকে বলা হচ্ছে কি নবরত্ন। আমরা এরপর দেখবো যে সম্রাট আকবরেরও তোমার হচ্ছে নবরত্ন ছিল, সেটা আমরা সামনে গিয়ে দেখবো। এরপর দেখো যে আমরা মোটামুটি এখন এতক্ষণ দুইটা বংশ নিয়ে পড়লাম, একটা হচ্ছে মৌর্য বংশ, একটা হচ্ছে গুপ্ত বংশ। এই দুইটা বংশ ছিল তোমার মোটামুটি সর্বভারতীয়, ঠিক আছে, মানে সম্পূর্ণ ভারত তাদের একটা ইনফ্লুয়েন্স ছিল। কিন্তু গুপ্ত বংশের পতনের পরে আমরা মানে সম্পূর্ণ ভারতে যে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে এমন রাজবংশ খুঁজে পাই না। তার মানে কি পাওয়ারে কেউ ছিল না, ছিল, মানে ছোট ছোট অঞ্চল দখল করে বিভিন্ন তোমার রাজারা বা এরা হচ্ছে ক্ষমতায় ছিল। এই টাইমে তোমার হচ্ছে বাংলায় গুপ্তদের পতনের পরে বাংলায় কিন্তু দুইটা স্বাধীন রাজ্যের উদ্ভব হয়। একটা ছিল হচ্ছে প্রাচীন বঙ্গ রাজ্য, একটা ছিল স্বাধীন গৌড় রাজ্য। একটা ছিল কি বঙ্গ, একটা ছিল কি গৌড়। সো গৌড় মানে তোমার এই গুপ্তদের টাইমে, এই গৌড়দের আগে কি ইমিডিয়েট আগে কারা ক্ষমতায় ছিল? গুপ্তরা ছিল। সো গুপ্তদের টাইমে একটা নির্দিষ্ট অঞ্চলের যারা রাজা তাদেরকে বলা হয়তো মহাসামন্ত। তোমরা শোনো নাই যে শশাঙ্ককে বলা হয় কি মহাসামন্ত? সো শশাঙ্ক ছিল গুপ্তদের টাইমের একটা মহাসামন্ত। কিন্তু গুপ্তদের পতনের পর পর যখন দেখলো যে গুপ্তদের পতন হয়ে গিয়েছে, তখন সে নিজেই কি করলো, নিজের একটা স্বাধীনতা ঘোষণা করলো। সে স্বাধীন বঙ্গ তোমার ঘোষণা করলো, ঠিক আছে, মানে স্বাধীন গৌড় অঞ্চলটাকে সে ঘোষণা করলো। এভাবে দেখো শশাঙ্ক ছিলেন গুপ্ত রাজা মহাসেন গুপ্তের একজন মহাসামন্ত। গুপ্ত রাজাদের অধীনে বড় কোন অঞ্চলের শাসনকর্তাকে বলা হতো কি মহাসামন্ত। তো শশাঙ্ক কি স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠা করলেন কবে? 594 সালে। সাল মুখস্থ করতে হবে না, মোটামুটি ধারণা রাখো অ্যারাউন্ড 600 সালের দিকে কিন্তু এসে পড়ছি আমরা। অ্যারাউন্ড 600 সালের দিকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্বাধীন গৌড় রাজ্য, কার আন্ডারে? সেটা হচ্ছে শশাঙ্কের আন্ডারে, ঠিক আছে। এই গৌড় রাজ্য কোন কোন জেলা নিয়েছিল এখন আমাকে বলো, ক্লাসের শুরুতে পড়িয়েছি, কারো মনে আছে? চাঁপাইনবাবগঞ্জ। হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদহ, তারপর হচ্ছে নদিয়া জেলা, এইগুলা। ওকে, সো এরপর আসো আমরা দেখি, এরপর দেখি আমরা শশাঙ্ককে নিয়ে কিছুটা দেখবো। আচ্ছা, তোমাদেরকে একটা মজার জিনিস শোনাই আমি, সেটা হচ্ছে কি যে ইতিহাস কি তোমাদের কাছে কি মনে হয়, ইতিহাস কি কোনো সত্য কোনো ঘটনা? বলো তো একটু আমাকে। ইতিহাস কিন্তু সবসময় সত্য না। ইতিহাস হচ্ছে কি জাস্ট একটা লিখিত দলিল, মানে তুমি লিখিত যেটা পেয়েছো একটা দলিল হিসেবে বা রিটেন একটা ডকুমেন্ট হিসেবে, সেটাই কিন্তু কি ইতিহাস। এটার সত্যতা বা এটার মিথ্যা তুমি কিন্তু যাচাই করতে পারবা না, তুমি কিন্তু জানো না, তুমি ওই টাইমে তোমার যাওয়ার সুযোগ নাই। তুমি ইতিহাসটাকে বা লিখিত দলিলগুলোকে তুমি ঘেটে ঘেটে তুমি কিন্তু মানে ট্রাই করতে পারো বের করার, বাট যা লিখে গিয়েছে জাস্ট একটা লিখিত দলিল হিসেবে আমরা ইতিহাসটাকে সেইভাবে দেখবো। এটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সত্য নাকি মিথ্যে ভাবে কিন্তু যাচাই করতে যাবো না কখনোই। এরকম একটা উদাহরণ হচ্ছে তোমার রাজা শশাঙ্কের সমসাময়িক শাসক ছিল কে? হর্ষবর্ধন। আচ্ছা, একটা মজার ব্যাপার বলি তোমাদেরকে। ধরো তুমি হচ্ছে ঘুরতে গেছো তোমার হচ্ছে খালার বাড়িতে, খালার বাড়িতে ঘুরতে গিয়ে তোমার খালার বাড়িদের সাথে পাশের বাসার জমি নিয়ে অনেক ঝগড়া হয়েছে। তো তোমার চোখে ভিলেন কে হবে, তোমার খালা নাকি হচ্ছে তার পাশের বাসায় যারা মারামারি করতেছে কারা, বলতো? পাশের বাসার আন্টি। হ্যাঁ, হ্যাঁ, পাশের বাসার এরা তোমার কাছে কি ভিলেন হবে? কিন্তু এখানে কিন্তু দোষ তোমার খালার, এদেরও থাকতে পারে, তুমি কিন্তু সেটা দেখবা না। তুমি ঘুরতে গেছো তোমার খালার বাসায়, পাশের বাসায় জমি নিয়ে মারামারি করতেছে, মানে কি এরাই কালপ্রিট, তোমার মাথায় কিন্তু এইটাই আসবে, তাই না? সো এরকম হয়েছিল কি, তোমরা তো অনেকে ইয়ের নাম শুনেছো, হিউয়েন সাং এর নাম শুনছো না তোমরা? হিউয়েন সাং, এই হিউয়েন সাং তোমার হচ্ছে চীন থেকে ঘুরতে আসছিল, একজন পরিব্রাজক। সে এসেছিল শিলভদ্রের কাছে বৌদ্ধ ধর্ম নিয়ে শিখতে। তো সেই টাইমে সে আসছে হর্ষবর্ধনের রাজসভায়। হর্ষবর্ধন তাকে হচ্ছে আতিথেয়তা মাধ্যমে সেখানেই করতেছে, সে তাকে খাওয়াচ্ছে ঘোরাচ্ছে। এমন টাইমে দেখলো যে হর্ষবর্ধনের ভাই যুদ্ধে মারা গেল। কার সাথে যুদ্ধে? তোমার শশাঙ্কের সাথে যুদ্ধে মারা গেল। তখন হচ্ছে হর্ষবর্ধন
তাকে আরো অনেক বানায় টানায় বলতেছে এই লোকটা খারাপ। তখন কি করলো তোমার হচ্ছে যে এই হিউয়েন সাং সে কিন্তু যখন লিখলো ইতিহাস এখানে আসার পরে সে কিন্তু অনেক আজে বাজে কথা লিখে গেছে শশাঙ্কের নামে। শশাঙ্ক হচ্ছে একটা নরখাদক, সে একটা পিশাচ, সে হচ্ছে একটা রাক্ষস, মানে এই টাইপ কথাবার্তা লিখে গেছে। কিন্তু ইতিহাস বলে সে কিন্তু এত খারাপ লোক ছিল না। সে ইভেন তোমার বৌদ্ধদেরকে অনেক হেল্প করছে, অনেক কিছু করছে, ঠিক আছে, এই আর কি। তারপর হচ্ছে তোমার হর্ষবর্ধনের একজন সভাকবি ছিল যার নাম বাণভট্ট। সে এই বাণভট্ট যখন হর্ষবর্ধনের একটা আত্মজীবনীমূলক গ্রন্থ লিখলো হর্ষচরিত, এই হর্ষচরিত বইতেও কিন্তু অনেক কিছু লেখা আছে তোমার হচ্ছে শশাঙ্কের নামে উল্টাপাল্টা। সো ইতিহাস কিন্তু সত্য কোনো বয়ান না, ইতিহাস হচ্ছে কি একটা লিখিত দলিল জাস্ট। ওকে, সো এটা দেখলাম আমরা। তারপর হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম তোমরা শুনেছো। এই নালন্দা বিশ্ববিদ্যালয় হচ্ছে বৌদ্ধ ধর্মের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ছিল হর্ষবর্ধনের টাইমে। সে হচ্ছে অনেক এখানে তোমার বাজেট দিয়েছিল, সে অনেক কাজ করেছিল এটা নিয়ে, এটা কিন্তু একটা বেস্ট প্রতিষ্ঠান হয়ে গিয়েছিল বৌদ্ধ ধর্মের। নালন্দা বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রাচীন একটা বিশ্ববিদ্যালয়। এটা কোথায় অবস্থিত ছিল? ভারতের বিহারে। এটা কিন্তু মনে রাখবো যে নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু ছিল পৃথিবীর সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। আসো আমরা সামনের দিকে যাই এখন। আচ্ছা, so আমরা এখন পর্যন্ত কি কি পড়লাম ইতিহাসটা? প্রথমে আমরা দেখলাম আলেকজান্ডারের তোমার আগমন, তারপর আমরা দেখলাম হচ্ছে মৌর্যদের আগমন, তারপর হচ্ছে গুপ্তদের, তারপর দেখলাম যখন গুপ্তরাও মানে একদম পেরিস্ট হয়ে গেল, তারপর আমরা দেখলাম যে একটা বঙ্গ আর একটা গৌড়, এই দুইটা রাজ্য আমরা দেখলাম। তারপর 650 সালের দিকে তখন এসে যখন তোমার শশাঙ্কের মৃত্যু হয়, তারপর কোনো সেন্ট্রাল কোনো অর্ডার ছিল না, অনেক দিন সেন্ট্রাল কোনো অর্ডার নাই, কিছু নাই। এই টাইমে একটা ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিল। এই টাইমটাকে আমরা বলি মাৎসনাই, ঠিক আছে। এই টাইমকে আমরা বলি মাৎসনাই, ইংলিশে বলি মাৎসিয়ানায়াম। এই মাৎসিয়ানায়াম যে টাইমটা ছিল, এটাকে তোমার এটা হচ্ছে মাৎসনাই হচ্ছে একটা সংস্কৃত শব্দ। মাৎসনাই হচ্ছে কি একটা সংস্কৃত শব্দ। এটার অর্থ হচ্ছে তোমার বড় মাছ যখন ছোট মাছদেরকে খেয়ে ফেলতেছে এমন, বা বিশৃঙ্খলা, ডিসঅর্ডারলি সিচুয়েশন, ঠিক আছে। শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়েছিল। দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না, ফলে রাজ্যে বিশৃঙ্খলা এবং অরাজকতা দেখা দেয়। এই অরাজক সিচুয়েশনটাকে আমরা পরে যারা পাল রাজা ছিল পালদের টাইমে এসে তারা কি নামে অভিহিত করে? এটাকে মাৎসনাই নামে অভিহিত করেছিল। মানে এই টাইমে তোমার নির্দিষ্ট কোনো রাজা নাই, যে যা পারতেছে, যে যেভাবে পারতেছে, যাকে পারতেছে মারতেছে, যাকে পারতেছে দখল করতেছে। এই সিচুয়েশনকে বলা হয় কি? মাৎসনাই। ওকে, সো এখানে দেখো পাল বংশ এরপরে ক্ষমতায় আসলো। যখন এই যে তোমার মাৎসনাই অবস্থা, মানে যে যা ইচ্ছা করতেছে, এই অবস্থা থেকে বাঁচার জন্যই তোমার হচ্ছে মানুষজন গোপাল নামে একটা লোককে তোমার ক্ষমতায় বসাইলো। সেই গোপালই হচ্ছে তোমার কি বাঙালিকে মানে বাংলার মানুষজনকে কি একটু শান্তি দিল। এবং 756 খ্রিস্টাব্দে এই অরাজক পরিস্থিতিটাকে মোকাবেলার জন্য পাল বংশ তোমার ক্ষমতায় আসছে। অ্যান্ড এই বংশটা কিন্তু বাংলাদেশের মানে এই বাংলার প্রথম বংশানুক্রমিক রাজবংশ। বংশানুক্রমিক রাজবংশ মানে কি? মানে হচ্ছে যে মানে বংশ মেইনটেইন হচ্ছে প্রথমবারের মতো, যে আমার ছেলে হচ্ছে তার ছেলে হচ্ছে এইভাবে, ঠিক আছে। এটাকে বলে কি? বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন, ঠিক আছে। আর পাল রাজারা একটানা 400 বছর শাসন করেছিল। সেইটা মনে রাখতে হবে যে পালরাই কিন্তু প্রথম যারা এত দিন শাসন করতে পেরেছে বাংলাতে, ঠিক আছে। তারপর আমরা পালেরকে নিয়ে একটু আমরা ডিটেলসে জানবো। দেখো মানে পাল বংশের বিশেষত্বটা কি। এই পাল বংশই কিন্তু বাংলায় অরাজক পরিস্থিতির অবসান ঘটিয়েছে। বাংলার প্রথম বংশানুক্রমিক রাজবংশ এরা, বাংলার দীর্ঘস্থায়ী 400 বছরের রাজবংশ এরা। পাল বংশের রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। পাল রাজাদের পিতৃভূমি ছিল কি? বরেন্দ্র, মানে এই যে রাজশাহী অঞ্চলটা, ঠিক আছে, এই রাজশাহী অঞ্চলটাই ছিল কি এদের তোমার পিতৃভূমি, মানে এই অঞ্চল থেকে এদের উদ্ভব হয়েছিল এই পাল রাজাদের। তারপর হচ্ছে তোমার দেখো বাংলার প্রথম সাহিত্য কীর্তি চর্যাপদ, এই চর্যাপদ কিন্তু রচিত হয়েছিল পালদের টাইমেই, ঠিক আছে। সো এইগুলো অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন, এগুলো সবগুলো মুখস্থ করে ফেলবা একদম ধরে ধরে, ঠিক আছে। ওকে, তারপর আসলে যদি আমরা সামনের দিকে যাই একটু, এখানে দেখো যে পাল রাজাদের মধ্যে তোমার মানে যে কয়জন আছেন তাদের মধ্যে আমরা কিছুটা ডিটেলস দেখার ট্রাই করব, মানে যারা একটু বেশি ইম্পর্টেন্ট। দেখো এখানে তোমার গোপাল,
গোপাল ছিলেন পাল বংশের প্রথম রাজা এবং পাল বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। তারপর ধর্মপালকে নিয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, এই সালগুলো লাগবে না, এগুলা জাস্ট দরকার নাই, এত এক্সট্রা ইনফরমেশন দরকার নাই। পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল হচ্ছে ধর্মপাল। তার উপাধি ছিল কি বিক্রমশীল। এর একটু মনে রাখবে, বিক্রমশীল মানে হচ্ছে কি, মানে পরম, মানে বিক্রম আছে যারা একদম খুবই শক্তিশালী। আর বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক কিন্তু ছিলেন এই ধর্মপাল। আর নওগাঁর পাহাড়পুরে সোমপুর বিহার যে আছে, এটা কিন্তু ওই টাইমের অনেক ফেমাস একটা মনেস্ট্রি, খুবই তাৎপর্যপূর্ণ ছিল বৌদ্ধদের জন্য, এটাও কিন্তু উনি বানিয়েছে। মেইনলি এই সোমপুর বিহার বানানোর জন্য কিন্তু তাকে এই তোমার ধর্মপালকে সর্বশ্রেষ্ঠ বলা হয়, ঠিক আছে। আর দেবপাল কিন্তু সবচেয়ে বেশি বিস্তার করে, এই পাল বংশটাকে সবচেয়ে বেশি ছড়িয়ে দেয় কে, এই দেবপাল, ঠিক আছে। চার্জ দেখিস একটু। তারপর দেখো এখানে রামপাল, ঠিক আছে। রামপাল ছিল তোমার হচ্ছে এই যে রামপাল ছিল আরেকজন। তার টাইমে কিন্তু রামচরিত নামে একটা গ্রন্থ লেখা হয়, যেটা কিন্তু এখনো খুব ফেমাস, ঠিক আছে, রামচরিত নামে। এন্ড এটা রচয়িতা কে ছিল, সন্ধ্যাকর নন্দী, ঠিক আছে। সন্ধ্যাকর নন্দী নামে যে তোমার ইয়ে ছিল, মানে একজন কবি আছে, তিনি কিন্তু এটা রাইটার। ওকে, সো দেখো এরপর মদন পাল আছে। মদন পাল হচ্ছে পাল বংশের সর্বশেষ সফল রাজা। কিভাবে, এই মদন পালের পরেই কিন্তু তোমার হচ্ছে যে এই পাল বংশ আস্তে আস্তে কি একটু একটু করে দুর্বল হওয়া শুরু করে, ঠিক আছে। এই মদন পালের পরেই আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু করে এবং বিজয় সেনের কাছে কিন্তু এই পরাজিত হয়, মানে এই টাইম থেকেই। এবং এই পরাজয়ের মধ্য দিয়ে কিন্তু সেনরা বাংলাকে আস্তে আস্তে কি মানে দখল করার যে একটা কার্যক্রম, সেটা কিন্তু শুরু করে দিয়েছিল, ঠিক আছে। নারায়ণ পাল হচ্ছে সবচেয়ে বেশি টাইম ক্ষমতায় ছিল, দীর্ঘকাল 54 বছরের মতো, একটু মনে রাখবা এটা। তারপর দ্বিতীয় মহিপাল। তোমরা তো অবশ্যই কৈবর্ত বিদ্রোহের নাম শুনছো, তাই না? বলো তো একটু আমাকে। ভাইয়া শুনেছি, কিন্তু কেন হচ্ছে সেটা জানি না। ওকে, তো কৈবর্ত বিদ্রোহটা একটু বলি, যে আসলে মেইনলি তোমার ইতিহাসে যুগে যুগে বড় বড় বিদ্রোহগুলো কিন্তু একটা কারণে হয়, সেটা হচ্ছে কি, তোমার যখন সরকার বা গভর্নমেন্ট যখন তোমার হচ্ছে যে জনগণের কথা ভাবা বাদ দিয়ে দেয়, ঠিক আছে, জনগণের কথা না ভেবে নিজেদের কথা বেশি ভাবা শুরু করে, মানুষের যখন ট্যাক্স অনেক বেশি হয়ে যায়, জনগণের যখন পেটে লাথি পড়ে, তখন কিন্তু মেইনলি তোমার এরকম ইয়েটা হয়, বিদ্রোহটা হয়। সো ওই টাইমে তোমার রাজশাহী এই অঞ্চলটাতে তোমার ধরো যে যখন রামপাল ক্ষমতায়, তোমার হচ্ছে যে দ্বিতীয় মহিপাল যখন ক্ষমতায়, তো তখন তার টাইমে তোমার মানুষজন মানে সুখী ছিল না তাকে নিয়ে। তো ওই টাইমে তোমার ধরো তৎকালীন যে তোমার জেলে কামার কুমোর, তারপর হচ্ছে মৎস্যজীবী কৃষক শ্রমিক তাঁতি, এরা মিলে একটা বিদ্রোহ তোমার করে। And সেখানে লিডিং অবস্থায় ছিল তোমার দিব্যক, ঠিক আছে, দিব্যক বা দিব্য নামে একটা লোক, ঠিক আছে, দিব্যক বা দিব্য নামে একটা লোক। এবং তারাই হচ্ছে এই নেতৃত্বটা দিয়ে এই তোমার একটা বিদ্রোহটা হয়, এবং এইটা টাইম হচ্ছে কৈবর্ত বিদ্রোহ, বা তোমার হচ্ছে কি মানে নিচু জাতের মানুষের যে একটা বিদ্রোহ, সেটাই হয় এখানে। তারপর তারা কিন্তু একটা স্বাধীন রাজ্য বানায়, বাট খুব বেশি দিন তারা ধরে রাখতে পারে নাই। এই কৈবর্ত বিদ্রোহটাও কিন্তু একটা টাইমে কি তারা মানে ইয়ে করে ফেলে, নিউট্রালাইজ করে ফেলে। এটাকে অনেক সময় বরেন্দ্র বিদ্রোহ বলা হয়, আবার অনেক সময় সামন্ত বিদ্রোহ নামেও ডাকা হয়, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের এই মানে প্রাচীন বাংলার প্রথম বিদ্রোহ, বা ভারতীয় উপমহাদেশের প্রথম বিদ্রোহ কিন্তু বলা হয় এটাকে, এই তোমার বরেন্দ্র বিদ্রোহটাকে, ঠিক আছে। বুঝতে পেরেছো সবাই? জি বুঝেছি ভাইয়া। ভাই। ওকে, তোমরা কি ধরতে পারছো যা যা পড়াচ্ছি? জি ভাইয়া, ধরতে পারছি। হ্যাঁ। ওকে, এরপর যদি আমরা দেখি এখানে যে বিজয় সেনকে বলা হয় সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। আচ্ছা, তো এখন আমরা পাল বংশ কিন্তু শেষ করে ফেললাম, তোমরা একটু ট্রেস রাখো। প্রথমে বললাম কি, বলো তোমরা একটু বলো, সর্বপ্রথম কোন বংশ নিয়ে পড়লাম? মৌর্য। তারপর মৌর্যের পরে গৌড়বংশ। গুপ্ত, মৌর্যের পরে গুপ্ত, সরি। তারপর হচ্ছে গৌড়, তারপর আমরা বললাম এখানে একটা বিশৃঙ্খল অবস্থা মাৎস্য নেয়, তারপর বললাম পাল, তারপর সেন। সো এই যে সেনরা, একটু স্টোরি বলি, সেনরা ছিল মেইনলি তোমার দক্ষিণ ভারত থেকে আসা। এই সেনরা মেইনলি তোমার কাজ করতো পালদের তোমার যে রয়্যাল কোর্ট ছিল, সেনাবাহিনী ছিল, সেখানে জব করতে এসে আস্তে আস্তে তারা খুব পাওয়ারফুল হয়ে যায়, বুঝতে পারছো। দিন দিন যখন তারা দেখে যে পালদের বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে, সেই বিদ্রোহে কিন্তু তারা খুব ফান্ডিং করে, বুঝতে পেরেছো।
সে বিদ্রোহে ফান্ডিং করে এটা সেটা করে, এবং একটা টাইম যখন দেখে তারা যে তোমার পালরা একদমই পাওয়ারলেস হয়ে যাচ্ছে, ঠিক সেই টাইমে কিন্তু এরা তোমার হচ্ছে ক্ষমতাটা নিয়ে নেয়। বুঝতে পেরেছো? তো বিজয় সেন হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা ছিল এই বংশের। তোমার এর আগে আরো কয়েকজন আছে, তুমি বইয়ে পাবা। হেমন্ত সেন ছিল, ঠিক আছে, সামন্ত সেন ছিল, হেমন্ত সেন ছিল। এরা আস্তে আস্তে তোমার ক্ষেত্রটা তৈরি করে, এরপর আস্তে আস্তে গিয়ে তোমার বিজয় সেন হচ্ছে ক্ষমতাটা নিয়ে নেয়। ওকে, সো বিজয় সেনকে বলা হয় সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং সর্বশ্রেষ্ঠ রাজা। মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে ছিল তার দ্বিতীয় রাজধানী, ঠিক আছে। সো আর মেইন রাজধানী ছিল তো নদিয়াতে। বল্লাল সেন, বল্লাল সেন হচ্ছে বাংলায় কৌলিন্য প্রথার, কৌলিন্য প্রথা জিনিসটা কি, যে তোমার তারা তো হিন্দু রাজা ছিল, তারা এমন একটা নিয়ম করলো যে বাংলার প্রজারা যারা ভালো কাজ করবে, রাজাদের কথা মেনে চলবে, তাদেরকে কি তাদের স্ট্যাটাসটা হাই করে দেওয়া হবে, তাদেরকে সামাজিক মর্যাদাটা উঁচু করে দেওয়া হবে। এটাকে বলা হয় কি কৌলিন্য প্রথা। এই বল্লাল সেন কিন্তু এটার প্রবর্তক। তিনি কিন্তু দান সাগর, অদ্ভুত সাগর নামে দুইটা বইও লিখেছেন। অদ্ভুত সাগর গ্রন্থটি অসমাপ্ত অংশ সম্পূর্ণ করেছেন তার ছেলে লক্ষণ সেন, ঠিক ভাইয়া আছে। একটা কোশ্চেন ছিল। জি বলো। ভাইয়া এই কৌলিন্য প্রথা থেকেই কি কুলীন ব্রাহ্মণ শব্দ এসেছে? জি, এই কুলীন প্রথা থেকেই কুলীন ব্রাহ্মণটা এসেছে। এন্ড এই কুলীন, এটা অনেক সময় কুলীন প্রথাও বলা হয়। তুই যে এরকম যে যারা ভালো কাজ করবে, রাজার মানে মন মন ভরে উঠবে যাদের কাজে, তাদের কি রাজা হচ্ছে তোমার নিচু থেকে তোমার ব্রাহ্মণও বানিয়ে দিতে পারে, ঠিক আছে, তোমার স্ট্যাটাসটাকে হাই করে দিতে পারে। সো এইটাই হচ্ছে আমাদের কি কলিন্য প্রথা। তারপর আসলে যদি আমরা সামনে যাই, সামনে যারা আছে লক্ষণ সেন। লক্ষণ সেনের টাইমেই কিন্তু ঝামেলাটা হয়। কি ঝামেলা হয়? লক্ষণ সেন ছিল তোমার অনেক বয়স্ক তখন, সে অনেক দিন ধরে শাসন করতেছে, মোটামুটি ধরো অনেক দিনও না, খুব বেশি হয় না। কারণ সমস্যাটা হচ্ছে কি যে তার বাবা অনেকদিন শাসন করছে, বল্লাল সেন। সো তার বাবা অনেকদিন শাসন করার ফলে তিনি ক্ষমতা নেওয়ার আগেই বুড়া হয়ে গেছে, বুঝতে পারছো, মানে অনেক বয়স হয়ে গেছে তার। সো তিনি হচ্ছে ওইভাবে তেমন কোনো যুদ্ধে যাইতে পারে না, এই করতে পারে না, সাহস ছিল না খুব বেশি। সো একদিন দুপুরবেলা তিনি লাঞ্চ করতেছিল তার রয়্যাল কোর্টে। লাঞ্চ করার টাইম হুট করে সে শুনতে পারে যে তোমার তো এখানে আক্রমণ হয়ে গেছে। কিভাবে কি আক্রমণ হইলো, সে তো ভয় পেয়ে পালাই গেছে পিছন দিয়ে। তার যে রয়্যাল কোর্ট ছিল তার পিছন দিয়ে সে পালায় বাংলায় চলে আসছে নদিয়া থেকে। সো সেইটা কাহিনী কি ছিল তোমার 1203 সাল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তিনি হচ্ছেন 40 জন মানে তোমার সৈন্যকে নিয়ে তারা ঘোড়া ব্যবসায়ীর বেশ ধরে তারা হচ্ছে আসছিল। এসে তারা কি করছে, তারা তো বলছে আমরা ঘোড়া ব্যবসায়ী, তারা ঢুকেই তারা ডিরেক্ট একদম রয়্যাল কোর্টে চলে গেছে। তারা ওইখানে যে প্রহরী ছিল তাদেরকে হত্যা করে তারা রয়্যাল কোর্টটা দখল নিয়ে নিয়েছে। যেমন ধরো তুমি যদি একটা দেশ দখল করতে চাও, তোমার কিন্তু সম্পূর্ণ দেশ দখল করতে হবে না, জাস্ট রাজধানীটা দখল করলেই কিন্তু হয়েছে। সবাই কিন্তু তাই করতো। যেমন ধরো তুমি একটা মানুষকে যদি অজ্ঞান করতে চাও, তোমার সারা বডিতে পিটাইতে হবে না, মাথার মধ্যে একটা জায়গা মতো বাড়ি মারলে কিন্তু সে অজ্ঞান হয়ে যাবে, তাই না? সো রাজধানীকে আগে দখল করতে হবে। সেভাবে রাজধানী দখল করে এন্ড এই 1204 সালে কিন্তু বখতিয়ার খলজি তোমার হচ্ছে লক্ষণ সেনের নিকট থেকে নিয়ে নিল নদিয়া। কিন্তু তারপরেও কিছুদিন তারা বাংলায়, আমাদের বর্তমান বাংলাদেশে পালিয়ে টালিয়ে ছিল কিছুদিন। এবং লক্ষণ সেন তো মারা যায়, বুড়া হয়ে গেছিল। তার দুই ছেলে তোমার হচ্ছে কেশব সেন ছিল। কেশব সেন হচ্ছে তোমার তার কিছুদিন পরও সে হচ্ছে তোমার ইয়ে করে, মানে বাংলায় তোমার ধরো যে তার ক্ষমতা ধরে রাখে, কিন্তু রাজধানী যেহেতু ছিল না তাই তাকে প্রকৃত রাজা বলা যায় না। তো সেন বংশের সর্বশেষ প্রকৃত রাজা যদি বলো তুমি, সেটা লক্ষণ সেন। আর সর্বশেষ রাজা যদি বলো সেটা হচ্ছে কি কেশব সেন। ঠিক আছে, বুঝতে পারছো কি তোমরা ব্যাপারটা? মানে রাজধানী জি সহ শেষ রাজা হচ্ছে লক্ষণ সেন, কিন্তু জাস্ট কিছু এলাকা নিয়ে শেষ পর্যন্ত রাজা হিসেবে টিকে ছিল কেশব সেন। ওকে, তারপর দেখো এখানে বাংলায় আগমনকারী কিছু বিখ্যাত পর্যটক আছে, যেমন যে মেগাসথিনিস। মেগাসথিনিসকে আমরা কি পেয়েছিলাম, ওই যে তোমার চন্দ্রগুপ্ত মৌর্যের এখানে কি দূত হিসেবে প্রেরণ করেছিল কি রাজা সিলিওকাস, যে হচ্ছে আলেকজান্ডারের সেনাপতি ছিল এক টাইমে, ওই হাইরে সেলুকাস, ওই সেলুকাস। আর ভারতে আসেন কার টাইমে? চন্দ্রগুপ্ত মৌর্যের টাইমে। তাকে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য কি এই সেলুকাসকে কিন্তু ইয়ে করে, মানে হারায়। ফাহিয়ান আসছিল হচ্ছে তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইমে। হিউয়েন সাং তো বলে আসলো আমরা, হর্ষবর্ধনের টাইমে আসছিল, অনেক উল্টাপাল্টা লিখে গিয়েছে। তারপর হচ্ছে হিউয়েন সাং এর দীক্ষাগুরু ছিল কে শিলভদ্র, মেইনলি শিলভদ্রের কাছে সে পড়তে আসছিল। এরপর মাহুয়ান বাংলায় আসে হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহের টাইমে। ঠিক আছে, এগুলো একটু দেখে নিবা, এগুলো একটু মুখস্থ করতে হবে।
ওকে, তারপর দেখো এখানে কিছু কোয়েশ্চেন আছে। আচ্ছা, সো এখানে কিছু বাংলা স্বাধীন সুলতানি যুগ আছে, এটা পড়ানোর আগে তোমাকে আর অন্য জিনিস কিছু পড়াতে হবে, সেখানে আমি একটু ঘুরে আসি। আচ্ছা, সো এখন আমরা জানবো যে বাংলায় ইসলামের আগমনটা কিভাবে হয়েছে, মানে বাংলায় কিভাবে ইসলামটা আসলো। আচ্ছা, আমরা সবাই জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে। তিনি 40 বছর বয়সে 610 সালে নবুয়ত প্রাপ্ত হয়। এই 610 সাল থেকে শুরু করে তোমার বাংলায় অনেক বণিক আসতে থাকে, অনেক ধর্মপ্রচারক আসতে থাকে। তারা আস্তে আস্তে কি ইসলাম ধর্মটাকে আস্তে আস্তে তারা কি মানে এদিকে এসে প্রচার করতে থাকে। মানে ইসলাম তোমার এখানে বাংলায় আসতে থাকে, ওই টাইম থেকে অল্প অল্প করে আসতেছে আসতেছে। সো এরকম টাইমে তোমার ধরো যে আমাদের ভারত পর্যন্ত কিন্তু এসে পড়ে বিভিন্ন বণিকের মাধ্যমে, বিভিন্ন প্রচারকের মাধ্যমে। সো অনেক মুসলিম মানুষজন কিন্তু এখানে বসবাস করে অলরেডি শুরু করে দেয়। সো এমন টাইমে তোমার মুসলিমরা বসবাস করতেছে। তো তৎকালীন তোমার তখন ইরাকের শাসনকর্তা তোমার হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। সো হাজ্জাজ বিন ইউসুফের এলাকার কিছু মানুষজন এখানে আসে। একটা টাইমে তোমার এইখানে রাজা দাহির নামে একজন অত্যাচারী রাজা ছিল। সে মুসলমানদেরকে খুব অত্যাচার করতেছিল। সে অত্যাচারে তোমার বর্ণনা একজন মানে তোমার মুসলিম বোন, সে হচ্ছে রক্ত দিয়ে একটা চিঠি লেখে হাজ্জাজ বিন ইউসুফের কাছে যে রাজা দাহির তাদেরকে এইভাবে আক্রমণ করতেছে, এটা করতেছে, হেল্প করার জন্য। তখন হাজ্জাজ বিন ইউসুফ হচ্ছে তার মানে তার যে ভাতিজা মানে তোমার বা তোমার হচ্ছে যে তার ভাইয়ের ছেলে এবং তার মেয়ে জামাইও মোহাম্মদ ইবনে কাসিম নামে একটা ছেলে, তাকে পাঠায়। তার বয়স ছিল মাত্র 17 বছর। সেই ছেলেই কিন্তু এসে এখানে সিন্ধু জয় করে রাজা দাহিরকে হারায়। সেই কিন্তু ইসলামের মানে সবচেয়ে কম বয়সী জেনারেলদের মধ্যে একজন, যে হচ্ছে তোমার বিজয় পেয়েছে। ঠিক আছে, মোহাম্মদ ইবনে কাসিম মাত্র 17 বছর বয়সে এসে তিনি একজন মুসলিম কমান্ডার ছিলেন। তিনি কিন্তু এই সিন্ধু জয় করেন, মানে ভারতবর্ষে এই অঞ্চলটা জয় করেন। বাট আলটিমেটলি সে হচ্ছে এখানে লং টার্ম কোনো ক্ষমতা স্থাপন করতে পারে নাই। ঠিক আছে, দেখো এখানে হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন কে, ইরাকের শাসনকর্তা। তিনি হচ্ছেন মোহাম্মদ বিন কাসিমকে পাঠিয়েছিল। সিন্ধু জয় করেন কবে? 712 সালে। দেখো, সো 570 সালে জন্ম হইলো, 610 নবুয়ত প্রাপ্ত হইলেন তিনি, এবং 712 সালেই কিন্তু আমরা হচ্ছে ভারতীয় উপমহাদেশে মুসলিমরা একটা মানে জয় পেয়েছিল। ঠিক আছে, তারপর দেখো রাষ্ট্রীয়ভাবে উপমহাদেশে ইসলামের প্রথম সূত্রপাত হয়েছিল 712 সালে। আর আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে সিন্ধু রাজা কে ছিলেন? রাজা দাহির, যেটা বললাম অত্যাচার রাজা ছিল। মুসলমানদের সিন্ধু বিজয়কালে ইরাকের শাসনকর্তা কে ছিলেন? হাজ্জাজ বিন ইউসুফ। মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে কে প্রেরণ করেন? হাজ্জাজ বিন ইউসুফ। সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি ছিলেন কে? মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম যে বন্দর জয় করেন সেটার নাম কি? দেবল। সে প্রথম দেবল নামক একটা বন্দর আছে, সেটাকে জয় করেন। সেটাকে জয় করে এসে তারপর সে সিন্ধু জয় করেন। ওকে, তোমরা কি এই স্টোরিটা বুঝতে পেরেছো কিভাবে কি হইলো এখানে? হ্যাঁ ভাইয়া। ওকে, তারপর যদি আমরা সামনে যাই একটু, তারপর শুধু মোহাম্মদ ইবনে কাসিম না, মোহাম্মদ ইবনে কাসিমের পর আরেকজন ট্রাই করেছিল, তার নাম হচ্ছে কি? সুলতান মাহমুদ। সুলতান মাহমুদকে নিয়ে তোমরা অনেক জায়গায় পাবা যে আহ, কাজী নজরুল ইসলামের যে একটা কবিতা আছে মানুষ, সে মানুষ কবিতাও কিন্তু একটা লাইন আছে, মানুষ বা সাম্যবাদী কোন একটা, যে কোথায় গেল কালা পাহাড়, কোথায় গজনী মাহমুদ। সেই গজনী মাহমুদই হচ্ছে সুলতান মাহমুদ। ঠিক আছে, সুলতান মাহমুদের কাহিনী হচ্ছে তিনি কিন্তু বারবার মানে ভারতবর্ষে অভিযান পরিচালনা করেছিল, এবং সে কিন্তু বারবার হচ্ছে বলতো যে হ্যাঁ তোমরা হচ্ছে ক্ষমতা ছেড়ে দাও, তোমরা অত্যাচারী, তোমরা হচ্ছে না ছাড়লে কিন্তু আক্রমণ করবো। তো আক্রমণ করে সে হচ্ছে 17 বার, সে টোটাল সুলতান মাহমুদ ছিল তোমার গজনীর শাসনকর্তা। সুলতান মাহমুদ টোটাল তোমার 17 বার ভারতে তোমার অভিযান পরিচালনা করে। এন্ড সুলতান মাহমুদের সভাকবি কে ছিল? ফেরদৌসী। ঠিক আছে, আর ফেরদৌসী রচিত অমর একটা কাব্যগ্রন্থ আছে, সেটার নাম কি? শাহনামা। তোমরা ইয়েতে তোমাদের 9-10 বইতে পড়েছো কিনা জানি না, একটা গল্প ছিল সোহরাব রুস্তম, কেউ পড়েছো? না ভাই, আমাদের সিলেবাসে ছিল না। তোমাদের টাইম মেবি ওইটা হচ্ছে বাদ দিয়ে দিয়েছিল। এই ফেরদৌসীকে বলা হয় হচ্ছে প্রাচ্যের হোমার।
হোমার হচ্ছে তোমার একটা কবি, মানে ইউরোপিয়ান একজন পয়েট। সে ছিল, তার লেখার স্টাইলের সাথে মিলে তাই হচ্ছে তোমার ফেরদৌসিকে প্রাচ্যের হোমার বলা হয়। সোমনাথ মন্দির হচ্ছে তোমার ভারতের গুজরাটে অবস্থিত। সুলতান মাহমুদ কিন্তু সোমনাথ মন্দির আক্রমণ করেছিল 1026 সালে। ঠিক আছে। সুলতান মাহমুদের রাজসভার নাম করা একজন দার্শনিক ছিল, তার নাম ছিল কি? জ্যোতির্বিদ আল বেরুনি। সো আমরা দেখতে পারলাম প্রথমে মোহাম্মদ ইবনে কাসিম, তিনি হচ্ছেন এখানে এসেছিলেন। তারপর সুলতান মাহমুদকে আমরা দেখলাম। তারপরে আমরা আলটিমেট একটা এখন দেখবো, মানে একটা সিচুয়েশন দেখবো, সেটা হচ্ছে তরাইনের দুইটা যুদ্ধ। তরাইনের দুইটি যুদ্ধ। এই তরাইনের প্রথম যুদ্ধটা সেটা হয়েছিল 1191 সালে। কার মধ্যে? মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। মোহাম্মদ ঘুরি এসেছিল আফগানিস্তান থেকে, আর পৃথ্বীরাজ চৌহান ছিল দক্ষিণ ভারতের একজন রুলার। তো প্রথমবার যখন যুদ্ধ হয় 1191 সালে, সেই যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান সে কিন্তু জিতে যায় এবং মোহাম্মদ ঘুরি কিন্তু পালিয়ে যায় আফগানিস্তানে। ঠিক আছে, প্রথম যুদ্ধটাতে। না, এখানে একটু ভুল আছে। প্রথমটাতে হচ্ছে তোমার পৃথ্বীরাজ চৌহান হচ্ছে বিজয়ী। সেকেন্ড যুদ্ধে তোমার হচ্ছে 1192 সালে, 1 বছর পরেই মোহাম্মদ ঘুরি আবার জয়ী হয় এবং সে হচ্ছে কি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে সে হচ্ছে তাকে কি হত্যা করে এবং ভারতীয় উপমহাদেশে প্রথম মানে মুসলিম শাসন যেটা সেটা গোড়াপত্তন হয় এবং এখন থেকে শুরু করে অনেক দিন ভারতীয় উপমহাদেশ মুসলিমদের আন্ডারে থাকবে। ঠিক আছে। সো তরাইনের দুইটা যুদ্ধ খুবই সিগনিফিকেন্ট। প্রথম যুদ্ধে তোমার পৃথ্বীরাজ চৌহান বিজয়ী হয় এবং পরবর্তী যুদ্ধে জয়ী হয় কে? মোহাম্মদ ঘুরি। ওকে, আচ্ছা। সো এই মোহাম্মদ ঘুরি যেখানে বিজয়ী হইল, এই মোহাম্মদ ঘুরি কিন্তু একজনকে পাঠাইছিল লক্ষণ সেনের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাকে নিতে। সে কে হইতে পারে বলো? একটু আগে পরে আসছি। কুতুবউদ্দিন আইবেক। না, সেই হচ্ছে তোমার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। মনে আছে আমরা কোন পর্যন্ত গিয়ে থেমেছিলাম লক্ষণ সেনের ওইখানে? মনে আছে আমরা যে দেখাইলাম যে লক্ষণ সেন তোমার হচ্ছে যে যুদ্ধে হেরে গেল, মানে দুপুরে খেতে বসেছিল, এরপর হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এসে ক্ষমতা নিয়ে নিল। মনে আছে? জি ভাইয়া, মনে আছে। সেখানে এসে কিন্তু আমরা থামলাম এখন আবার। সো আমাদের ইতিহাস এখন কোন পর্যন্ত সে থেমে আছে? যে মোহাম্মদ ঘুরি হচ্ছে ভারতের ক্ষমতা নিল, বাংলাতে হচ্ছে পাঠাইলো কাকে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে। ওকে। সো তোমার বখতিয়ার খলজি এরপরে খুব বেশি দিন শাসন করতে পারে নাই, পরে আর কোনো সিগনিফিক্যান্ট তেমন কিছু করতে পারে নাই সে বাংলায়। ওকে, এখন আমরা জানবো স্বাধীন সুলতানি আমল নিয়ে বাংলার। তখন তোমার বাংলায় ধরো যে ক্ষমতা চালাচ্ছে বৈরাম খা নামে একটা লোক। এই বৈরাম খা যখন এখানে ক্ষমতায় আছে, এই টাইমটাতে তোমার তার একজন দেহরক্ষী ছিল, তার নাম হচ্ছে ফখরা। সো এমন একটা টাইম, অনেকেই বলে ইতিহাস আসলে মানে ফিক্স কিছু পাওয়া যায় না। অনেকেই বলে যে তোমার এই বৈরাম খা হচ্ছে একটু অত্যাচারী ছিল, অ্যান্ড এই বৈরাম খাকে হত্যা করে ফখরা সে হচ্ছে ক্ষমতা দখল করে নেয় এবং তার নিজের নাম সে দেয় ফখরুদ্দিন মোবারক শাহ। এবং সে হচ্ছে বাংলার স্বাধীনতা ঘোষণা করে, বাংলার কারো আন্ডারে না, বাংলা স্বাধীন। ঠিক আছে, এইভাবে শুরু হয় বাংলার স্বাধীন সুলতানি আমল। সেটা হচ্ছে কি 1338 সালে থেকে 1538 সাল পর্যন্ত ছিল। ঠিক এই টাইমে দিল্লিতে কিন্তু তার আগে ওই যে মনে আছে মোহাম্মদ ঘুরি যে ক্ষমতা নিল দিল্লিতে, এখন একটু করতে হবে, একটু দুই পাশে একটু মিলাইতে হবে। তোমার কি মনে আছে যে 1192 সালে দিল্লি ক্ষমতা নিল হচ্ছে মোহাম্মদ ঘুরি? মনে আছে? জি ভাইয়া। একটু আগে পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে। এই পৃথ্বীরাজ চৌহানকে হারানোর পরে দিল্লির ক্ষমতা যখন নিল মোহাম্মদ ঘুরি, সেই মোহাম্মদ ঘুরি ক্ষমতা নেওয়ার পরে কিন্তু তারা বাংলাকেও কন্ট্রোলে রেখেছিল। আমরা সেটা পরে আবার পড়তে যাব একটু পরে। এখন আমরা বাংলার ইতিহাসটা পড়ে ফেলবো। দেখো এখানে তোমার 1338 সাল থেকে 1538 সাল পর্যন্ত 200 বছর দিল্লির সুলতানরা বাংলাকে অধিকার রাখতে পারে নাই। এই টাইমটাকে বলি স্বাধীন সুলতানি আমল। ঠিক আছে। 1338 সালে সোনারগাঁয়ের শাসনকর্তা বাহরাম খানের মৃত্যু হয়। অনেকে বলে যে ফখরাই হত্যা করেছে। বাহরাম খানের বর্মরক্ষক ছিলেন ফখরা নামে একজন রাজকর্মচারী।
প্রভুর মৃত্যুর পরে তিনি স্বাধীনতা ঘোষণা করেন এবং ফখরুদ্দিন মুবারক শাহ নাম নিয়ে সোনারগাঁয়ের সিংহাসনে বসেন। এভাবেই সূচনা হয় বাংলার স্বাধীন সুলতানি যুগের, যে কথাগুলো আমি বললাম একটু আগে। এখন আমরা কয়েকজন ইম্পর্টেন্ট স্বাধীন সুলতান নিয়ে পড়ব। দেখো, ফখরুদ্দিন মুবারক শাহ, বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন কে? ফখরুদ্দিন মুবারক শাহ। বাংলায় তিনি প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন। কত সালে? 1338 সালে। ফখরুদ্দিন মুবারক শাহ রাজধানী ছিল কোথায়? সোনারগাঁয়ে। ওই টাইমে কিন্তু বাংলার মেইন যে ইয়েটা, তখন কিন্তু সোনারগাঁ ছিল রাজধানী। ইবনে বতুতা কিন্তু বাংলায় আসছিলেন কার টাইমে? এই ফখরুদ্দিন মুবারক শাহের টাইমে, 1346 সালে। 1338 সালে কি শুরু হইলো, আর তিনি আসছিলেন কত সালে? 1346 সালে। আর ইবনে বতুতা মেইনলি আগে ভারতে আসছিল, দিল্লিতে মোহাম্মদ বিন তুগলকের টাইমে। মোহাম্মদ বিন তুগলকের এইসব এইগুলো পড়াবো হচ্ছে দিল্লি সালতানাতের ওইখানে গিয়ে আমরা। তারপর দেখো শামসুদ্দিন ইলিয়াস শাহ, শাহ ই বাংলা বা বাংলার সুলতান উপাধি ধারণ করেন কিন্তু এই শামসুদ্দিন ইলিয়াস শাহ। ঠিক আছে, তিনি কিন্তু প্রথম যে সম্পূর্ণ বাংলাটাকে একত্রিত করেন, এই শামসুদ্দিন ইলিয়াস শাহ। ঠিক আছে, এবং তিনি কিন্তু নিজেকে শাহী বাংলা মানে কি বাংলার সুলতান, সমগ্র বাংলার সুলতান হিসেবে ঘোষণা করেছিল প্রথমবার, এন্ড বাঙ্গালাহ নামকরণ করেন তিনি। তারপর দেখো গিয়াসউদ্দিন আজম শাহ, গিয়াসউদ্দিন আজম শাহের টাইমে কিন্তু ইউসুফ জুলেখা নামে যে কাব্যটা, এটা রচিত হয় এবং এর রচয়িতা কে ছিল? শাহ মোহাম্মদ সগির। ঠিক আছে, পারস্যের কবি হাফিজকে তিনি কিন্তু পত্র পাঠাতেন, মানে তিনি হচ্ছে লেটার লিখতেন কবি হাফিজের কাছে, এন্ড হাফিজও কিন্তু তিনি লেটারে কিন্তু রিপ্লাই দিতেন। সে লেটারে লিখে এরকম বলতেন যে তুমি বাংলাদেশে চলে আসো, তোমার ইরানিয়া থাকতে হবে না, সে বাংলাদেশে আসলে তোমাকে আমি সব দিয়ে দিব, এটা সেটা লিখতো আর কি। তারপর দেখো সুলতান আলাউদ্দিন হোসেন শাহ, বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল এই আলাউদ্দিন হোসেন শাহ। কেন? তার টাইমটা কি কিন্তু স্বর্ণযুগ বলা হয়তো। সে গৌড়ে ছোট সোনা মসজিদ বানিয়েছে, তার পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর এবং শ্রীকর নন্দী বাংলা ভাষায় কিন্তু মহাভারত রচনা করে। তাকে কিন্তু বাংলার আকবর বলা হয়। কেন? কারণ তিনি কিন্তু সকল ধর্মের প্রতি সহনশীল ছিল। আর আমরা সবাই জানি সম্রাট আকবরও কিন্তু সকল ধর্মের প্রতি সহনশীল ছিল, এজন্য তাকে বলা হয় বাংলার আকবর। ঠিক আছে, তারপর দেখো নাসিরউদ্দিন নুসরত শাহ, তিনি কিন্তু গৌড়ের বিখ্যাত বারোয়ারি মসজিদ সেটা বানিয়েছিলেন এবং গৌড়ের বড়সোনা মসজিদ এবং কদম রসুল মসজিদ এগুলো কিন্তু নির্মাণ করে। তোদের কিন্তু মনে হতে পারে যে অনেক ফাস্ট যাচ্ছে, কিন্তু আসলে জিকে যে অনেক টপিক, তো মোটামুটি আমি এই জন্য ইম্পর্টেন্ট গুলো তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি, এন্ড যেখানে বোঝা দরকার সেগুলো বুঝাই দিচ্ছি। ঠিক আছে, সো তোমাদের কি মনে হচ্ছে ফাস্ট যাচ্ছি নাকি নর্মাল লাগতেছে? বলো তো একটু। ভাই আমার কাছে তো অনেক দ্রুত মনে হচ্ছে। হ্যাঁ, দ্রুত আসলে থাকবে, কারণ জিকে আসলে এত টপিক, সবগুলো তোমার টাচ করার জন্য হলেও আমাদেরকে কিছুটা মানে ফাস্ট যেতে হবে। তুমি যদি অফলাইনে কেউ কোচিং করো বা করো, তাহলে দেখবে যে আরো ফাস্ট যাচ্ছে তারা, মানে সব টপিক আসলে টাচই করতেছে না। ঠিক আছে, আরো লাগবে। বাট তুমি হচ্ছে যে প্রশ্ন করতে পারবা, কিছু না বুঝতে পারলে যে কোনো টাইমে গ্রুপে জানাবা, যে কোনো টাইমে বলবা। ঠিক আছে, আমাদের আগে সবগুলো টাচ করতে হবে টপিক। এরপর দেখো যে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, সুলতান আমলের সর্বশেষ শাসক ছিল এই গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। ঠিক আছে, তিনি 1538 সালে শের শাহের কাছে কিন্তু এই গড়টাকে হারায় এবং বাংলা তখন কিন্তু স্বাধীন থেকে পরাধীন হয়ে যায়। সো মোটামুটি আমরা দেখতে পেলাম কি 1338 থেকে 1538 সাল পর্যন্ত কিন্তু আমাদের স্বাধীন সুলতানি যুগ ছিল। খান জাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাট জেলার স্থানীয় শাসক। তোমরা 7 গম্বুজ মসজিদের নাম শোনো নাই? 7 গম্বুজ জি ভাইয়া, মসজিদে কিন্তু গম্বুজের সংখ্যা ছিল কয়টা? 81টা। এই 7 গম্বুজ মসজিদ কিন্তু বানায় কে? 81টা ছিল। এটা বানিয়েছিল খান জাহান আলী। তোমরা হচ্ছে দেখবা যে সুন্দরবনের মানুষ কিন্তু খান জাহান আলীর পূজা করে, মানে মুসলিম হিন্দু সবাই। কেন? কারণ তারা হচ্ছে ওই টাইম থেকে দেখে আসতেছে খান জাহান আলী সম্পর্কে, এটা শুনতেছে ওটা শুনতেছে। সুন্দরবনের ব্যাপারটা কি যে তারা আসলে এত প্রতিকূল পরিবেশে থাকে, তারা হচ্ছে তোমার মানে একটা মুসলিম একটা হিন্দু এরকম ক্যারেক্টার নিয়ে তারা পূজা করে করে, তারা ভাবে যে এরাই তাদেরকে সেভ করবে বিভিন্ন প্রতিকূল পরিবেশ থেকে। ঠিক আছে, মনসা দেবী আর হচ্ছে খান জাহান আলী একসাথে পূজা করে তারা, মানে এমন একটা অবস্থা। ওকে, সো এখানে মোটামুটি আমরা আমাদের যে ছিল সেটা দেখলাম। আমাদের আচ্ছা, এখন এরপরে যেটা আসে আমাদের সেটা কি দিল্লি সালতানাত। ওকে, সো কতক্ষণ হইলো ক্লাস?
আজকে পর্যন্ত কিন্তু অনেক দূর আছে। তোমরা তো জিকে বইটাই তো ফলো করতেছো, তাই না? কোনো না কোনো একটা বই। জি তোমরা ভাইয়া, কি আমি খন্দকার করি। হ্যাঁ, তোমরা যেকোনো একটা বই ফলো করতে পারো, এনি বই। তোমরা যেকোনো একটা বই ফলো করতে পারো বা টপিক যে পড়াইলাম দেখবা যে টপিক হচ্ছে মানে একসাথেই আছে। মানে সেইম টপিকগুলো সেইম দেখবা। সো আমরা মোটামুটি আজকে কিন্তু অনেকগুলো টপিক কভার করে দিচ্ছি। তোমাদের পড়তে হবে নিজেদের। পরে জিকে হচ্ছে মেইনলি তোমার বুঝে তোমার মেইনলি বোঝা দরকার হচ্ছে যে তোমার সিকোয়েন্সটা। ঠিক আছে? সিকোয়েন্স বলতে কি, তোমার ধরো যে কোন সিকোয়েন্সে কার পরে কে আসতেছে, এই সিকোয়েন্সটা ধরতে পারলেই তুমি অনেক কিছু মনে রাখতে পারবা। যে মৌর্যরা আসতেছে, মৌর্যদের পরে আসতেছে তোমার হচ্ছে গুপ্তরা, গুপ্তদের পরে সেখানে আমরা দেখতে পাচ্ছি গৌড়, গৌড়দের পরে একটা মাৎস্যন্যায় অবস্থা, পাল, পালদের পরে সেন, সেনদের আক্রমণ করলো কে, তোমার হচ্ছে ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। আবার বখতিয়ার খলজি ওই পর্যন্ত আসার আগে দেখতে হবে যে কিভাবে মুসলমানরা আসলো। প্রথমে তোমার 712 সালে মোহাম্মদ বিন কাসিম, তারপর হচ্ছে তোমার সুলতান মাহমুদ, সুলতান মাহমুদের পরে আমরা মোহাম্মদ ঘুরি, তারপর হচ্ছে তোমার দুইটা যুদ্ধ হইলো এগুলা। ঠিক আছে? সো এইভাবে তুমি যদি দেখো আস্তে আস্তে তুমি পারবা ইনশাল্লাহ, এভাবে যদি পড়তে থাকো। সো আমরা মোটামুটি দেখলাম যে এই পর্যন্ত। তবে আমি হচ্ছে ভাবছিলাম যে আরো পড়াবো তোমাদেরকে, কিন্তু আসলে অনেকটুকু হয়ে গেছে, তোমরা কভার করতে পারবে না, তোমাদের জন্য টাফ হয়ে যাবে। আমরা দিল্লি সালতানাতে আর আগাবো না। তো তোমাদের আজকে পড়ানো হইলো কোন পর্যন্ত? দিল্লি সালতানাত পর্যন্ত। ঠিক আছে? তোমরা একটু বইটা বের করো সবাই, বাসায় বইটা বের করো, দিল্লি সালতানাত পর্যন্ত দেখো কত পৃষ্ঠা হয় তোমার বইয়ে। ভাইয়া আমার বই তো সেন বংশের পরে দিল্লি সালতানাত। আচ্ছা, তো তার তার মানে তুমি হচ্ছে কি করবা, কি বই তোমারটা? খন্দকার শিখে। আচ্ছা, তুমি তাইলে হচ্ছে টপিক যেগুলো আমি পড়ালাম তো স্লাইডটা দিয়ে দিবই। তুমি হচ্ছে সেন বংশের পর এই দিল্লি সালতানাত এটা হচ্ছে স্কিপ করবা, তারপর যে বাকি পার্টগুলো আমি পড়িয়েছি ওইগুলো তুমি পড়ে ফেলবা। সেন বংশের পর ওই যে আচ্ছা তোমার ঠিক আছে ভাই। ইসলামের অভ্যুদয়, তারপর হচ্ছে ওই ওই জিনিসগুলো, তারপর স্বাধীন সুলতানি আমল। স্বাধীন সুলতানি আমল তো অনেক বড়, অনেক জিনিসপত্র আছে। আচ্ছা আচ্ছা, এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো। ভাইয়া, কোচিং এ বলে যে মানে কোচিং থেকে যে বই দিবে ওই বইয়ের বাইরে নাকি কিচ্ছু আসবে না, এটা এইগুলো কি তো ঠিক? না, এইসব আসলে ঠিক না। এসব হচ্ছে বিশ্বাস করার দরকার নেই। ঠিক আছে? তো পড়ে যাও, কোচিং টোচিং অনেক কিছু বলবে, অনেক কিছু, এসব ইয়ে করা যাবে না। কেউ এটা বলতে পারে না কি আসবে না আসবে। সকালে বলছে এটা। কোচিং বলবে, আসলে কোচিং অনেক কিছু বলে, এসব বিশ্বাস করা যাবে না। চুপচাপ বসে থাকবা, ওইখানে কিছু বলার দরকার নেই, তুমি তোমার মতো করে পড়তে থাকবা। কোচিং যদি এইসব বলতোই তাহলে তো হইতোই। আর কোচিং কখন বলে এগুলা? সে বইয়ে সব ইনফরমেশন তুলে ধরে দিয়ে রাখছে, সেগুলো দেওয়ার পরে দেন সে এসে বলতেছে যে হ্যাঁ, হম, এগুলোর বাইরে আসবে না। বুঝো নাই? ওই সব ইনফরমেশন তার জি মাথায় ভাইয়া ঢুকানো যাবে বুঝছি। না। সো তুমি তোমার মতো পড়তে থাকো, কোচিং যা ইচ্ছা বলো, তোমার মতো করে যে হয় তোমার সুবিধা হয় সবকিছু আস্তে আস্তে পড়তে থাকো, ঠান্ডা মাথায় পড়তে থাকো। এই তো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে? আজকে আমার প্ল্যান ছিল আরো বেশি পড়ানোর, বাট যেটা দেখলাম যে তোমাদের আসলে প্রথম দিন অনেক ফাস্ট মনে হচ্ছে, বা তোমাদের জন্য আসলে প্রথম দিন যদি একটু বেশি পড়ায় ফেলি ভয় পেয়ে যাবা। সো পড়তে থাকো। আজকে অল্প পড়ালাম, কিন্তু আস্তে আস্তে আমরা আরো টান দিব, শেষ করতে হবে আমাদের সবকিছু। ওকে, আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করে দিব আজকে। স্যার আর কবে ক্লাস হবে? ক্লাস হচ্ছে আবার ইনশাল্লাহ আমরা পরশুদিন নিব, মানে একদিন একদিন গ্যাপে গ্যাপে ক্লাস হইতেই থাকবে, বুঝতে পেরেছো? একদিন গ্যাপ হবে, ক্লাস নিব, আবার গ্যাপ আবার ক্লাস নিব, আবার আমাদের এক্সাম বেস শুরু হবে, সেখানে আবার এক্সামও শুরু হয়ে যাবে তোমাদের। আগে আমরা করে একটা ক্লাস নিয়ে নিব, আগে এক্সাম নিব না, আগে
ক্লাস নিয়ে কয়েকটা তোমাদের পড়ার টাইম দিব, তারপর আমরা এক্সাম নেব। শুধু তো এক্সাম নিলেই হবে না, তোমাদের তাকে পড়তে হবে, আগে তোমাদের পড়াগুলো কমপ্লিট করতে হবে, তাই না? তা না হলে হতাশ হয়ে যাবা, যে পড়ার টাইম না দিয়ে যদি এক্সাম নেওয়া শুরু করে দিই। ঠিক আছে, তাহলে আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে তাহলে আমরা আজকের ক্লাসটা অফ করতে পারি নাকি? ওকে, তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। ওকে, যে কোনো প্রশ্ন গ্রুপে জানাবা এনি টাইম।